হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছো? 1 মিনিট আগেই আমরা চলে আসলাম, না জাস্ট টাইমে চলে আসছি। ওকে, আমার হচ্ছে অডিও প্লাস ভিডিওটা ক্লিয়ার কিনা একটু জানাও। হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা সবার? অডিও ভিডিও ক্লিয়ার। হ্যাঁ, ভালো আছি। ফাল্গুনা সরকার, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা সবার বলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা মোটামুটি এতদিন কি পড়ছি সেটার একটা ওভারভিউ আগে বলতে থাকি। হ্যাঁ, মোটামুটি প্রথমে আমরা রিটেন দিয়ে শুরু করছিলাম। হ্যাঁ, রিটেনের উপর আমরা হচ্ছে 2টা ক্লাস নিছি। 2টা ক্লাসের মধ্যে প্যারাগ্রাফ প্লাস হচ্ছে ফর্মাল লেটার কিভাবে লিখতে হয় A to Z কিন্তু দেখাইছি। ঠিক আছে, এটা ছিল আমাদের রিটেনের জন্য। রিটেনে কিন্তু আমাদের 40 নাম্বার। এখন প্রথাগতভাবে যদি শুধু মুখস্থ করো বা উল্টাপাল্টা লিখে আসো তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, 40-এর মধ্যে তোমার টার্গেট থাকতে হবে তুমি অ্যাটলিস্ট 35 প্লাস পাবা। যদি তোমার টার্গেট থাকে যে তুমি 35 প্লাস পাবা, তাহলে অবশ্যই ক্লাসগুলো করতে হবে। ক্লাসে অনেক টেকনিক দেখাইছি, কিভাবে ফ্রি হ্যান্ডে লিখতে হয়, এগুলো অনেক কিছু দেখাইছি। সো আমার মনে হয় ওই ক্লাস 2টা তোমরা যারা করছো তারা তো করছোই। ঠিক আছে, আর যারা করো নাই তারা একটু করে নিবা। আর গ্রামারের প্রত্যেকটা ক্লাসই হচ্ছে তোমার ওয়ান শট ক্লাসের মতো। একটা ক্লাস দেখবা হয়ে যাবে, একটা ক্লাস দেখবা হয়ে যাবে, একটা ক্লাস দেখবা হয়ে যাবে, ওয়ান শটের মতো। প্লাস হচ্ছে তোমার প্র্যাকটিসের মতো। ঠিক আছে, প্র্যাকটিস ক্লাসগুলোও দেওয়া আছে। আর আজকের ক্লাসের সাথে আগের কোনো ক্লাসের সম্পর্ক নেই। আজকে ছোট্ট একটা টপিক পড়াবো, পাঞ্চুয়েশন। পাঞ্চুয়েশন পরে তোমাদের সাথে আমার জার্নি দ্য এন্ড। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। তো পাঞ্চুয়েশন, এখন গ্রামার পার্টগুলা কিভাবে পড়বো এগুলা নিয়ে ডিটেলসে বলবো। ঠিক আছে, গ্রামার পার্টগুলা পড়বা হচ্ছে যতটুকু পড়াইছি বিশ্বাস করো অতটুকু পড়লেই তোমাদের বড় ভাইয়া আপুরাও কমন পাইছে, তোমরাও কমন পাবা। ঠিক আছে, তো এর বাইরে গ্রামার কিছু হয় না। যতটুকু যা পড়াইছি বোর্ডে অন্তত লাগবে না। আর অ্যাডমিশনের জন্য তো আর একাডেমিক দেওয়া হবে না। অ্যাডমিশনের জন্য আলাদা মেডিকেল অ্যাডমিশন ব্যাচ আছে, ভার্সিটি অ্যাডমিশন ব্যাচ আছে, কিংবা সিকের ওয়েটে যাদের ইংলিশ আছে তাদের পড়ার অ্যাপ্রোচটা ভিন্ন। বাট তুমি ভাই মেডিকেলেই দাও, তুমি ভাই ঢাকা ভার্সিটিতেই দাও, তুমি ভাই ইঞ্জিনিয়ারিংয়ে দাও, তোমাকে আমি যে যে টপিকগুলো পড়াইছি ওই টপিক আর পড়তে হবে না কোনো জায়গায়। ঠিক আছে, এটা একটা ব্যাপার। আর হচ্ছে তোমার যে একটা বেসিক, এইচএসসির বেসিক হয়ে যাবে। আমি হিসাব করে দেখতেছিলাম যে মোট হচ্ছে 35 ঘন্টার মতো ক্লাস হয়েছে। সো 35 ঘন্টা ইনভেস্ট করলে তোমার মোটামুটি 100 নাম্বারের প্রিপারেশন হয়ে যাবে। তো চলো আজকে আমরা যেটা করব, আমরা আজকে হচ্ছে পাঞ্চুয়েশন করব। ঠিক আছে, আমরা আজকে পাঞ্চুয়েশন করব। তো চলো পাঞ্চুয়েশনটা কিভাবে আমরা করতে পারি আসো আমরা একটু দেখি। এখন পাঞ্চুয়েশন কোথা থেকে আসছে? এখন পাঞ্চুয়েশনের মধ্যেও কিন্তু ভাগ আছে, বুঝছো? যে পাঞ্চুয়েশন আমি যদি তোমাকে এখন একাডেমিকে পড়াইতাম, আমি 3 থেকে 4টা ক্লাসে পড়াইতাম। পাঞ্চুয়েশন 15 থেকে 16 রকমের হচ্ছে পাঞ্চুয়েশন আছে। ঠিক আছে, 15 থেকে 16 রকমের পাঞ্চুয়েশন করাই দিতাম। ঠিক আছে, বাট এখন এত লাগবে না, 6 থেকে 7টা লাগবে। যে 6-7টা লাগবে ওইটাই হচ্ছে দেখাবো। আচ্ছা, আর প্র্যাকটিস শিটের ব্যাপারে এগুলো লাস্টে ভাই বলবো। লাস্টে তোমরা ক্লাসের শেষ পর্যন্ত থাকো। ওভারঅল তোমাদের এইচএসসির জন্য, ইংলিশের জন্য, সব কিছুর জন্য একটা গাইডলাইন দেবো। তো প্র্যাকটিস শিটটা করলেই আপাতত এনাফ। এর বাইরে যদি তোমার মনে হয় কিছু করবা তাহলে কিছু কলেজের কোশ্চেন দেখতে পারো। এই হচ্ছে আমাদের ওভারঅল কথা। তো চলো আমরা পাঞ্চুয়েশনটা দেখি। পাঞ্চুয়েশন মানে কি ভাই? আচ্ছা, রিমোট কি হইলো? আচ্ছা, প্যারা নেই। পাঞ্চুয়েশন মানে কি বলতো? পাঞ্চুয়েশন শব্দটা আসছে ল্যাটিন শব্দ পাংটাম থেকে। এখন বলতে পারো ভাই এগুলা জানি না কি হবে, এগুলো তো পরীক্ষায় আসবে না। ভাই সব পরীক্ষায় আসবে না, ঠিক আছে, বাট তোমার কি দরকার বলো তো? তোমার বেসিকটা স্ট্রং করা দরকার। ঠিক আছে, তোমার বেসিকটা স্ট্রং করা দরকার, তোমার জানার পরিধিটা বাড়ানো দরকার। এজন্যই এই জিনিসগুলো একটু বেসিক। যে পাঞ্চুয়েশন শব্দটার উৎপত্তি হয়েছে হচ্ছে ল্যাটিন শব্দ পাংটাম থেকে। এখন পাংটাম শব্দের অর্থ কি? পাংটাম শব্দের অর্থ হচ্ছে বিশেষ চিহ্ন অথবা বিন্দু। পাংটাম শব্দের অর্থ কি? বিশেষ চিহ্ন অথবা বিন্দু। তাহলে এখান থেকে কিন্তু পাঞ্চুয়েশন ধারণাটার উৎপত্তি। ঠিক আছে, আমাদের এটা কিন্তু আমাদের হিস্ট্রি। ঠিক আছে, এটা আমাদের পাঞ্চুয়েশনের হিস্ট্রি। এবং এই পাঞ্চুয়েশন পড়বা তুমি বেসিক জানবা না তাহলে কিন্তু হবে না ভাই। এই হিস্ট্রিটা তোমার একটু জেনে রাখা ভালো, কখন কোন জায়গায় কাজে লাগবে। ঠিক আছে, তো এটা বলা যায় না। ঠিক আছে, ঠিক আছে,
আর পাঞ্চুয়েশন জিনিসটা কি, কোনো সেন্টেন্স লেখার মাঝে কিংবা শেষে বিরতি জ্ঞাপনের জন্য অল্প বিলম্ব, ঠিক আছে, বিরতি জ্ঞাপনের জন্য অল্প বিলম্ব, বিরতি জ্ঞাপনের জন্য অল্প বিলম্ব, তার মানে তুমি কোনো সেন্টেন্সের মাঝে কিংবা শেষে, ঠিক আছে, এগুলা তুমি ইউজ করবা, মানে একটু বিরতি দিবা, তখন তুমি যে সমস্ত চিহ্ন ব্যবহার করো সেইটাই পাঞ্চুয়েশন মার্কস হিসেবে পরিচিত। এটা হচ্ছে একদম বেসিক আলোচনা পাঞ্চুয়েশনের, জানার থাকলে ভালো। এখন পাঞ্চুয়েশন অনেক রকমের আছে। একাডেমিকে থাকলে সব ধরনের পাঞ্চুয়েশন তোমার দেখা দরকার ছিল, বাট এখন তোমার সব ধরনের পাঞ্চুয়েশন আসে না। একাডেমিকে থাকলে আমি ক্যাপিটালাইজেশনও পড়াইতাম, বাট আমি অ্যানালাইসিস করে দেখলাম ক্যাপিটালাইজেশন মানে কোন জায়গায় বড় হাতের অক্ষর হবে ছোট হাতের অক্ষর হবে এটা আসে, বাট খুব কম, বুঝছো। আর যেগুলো আসে ভাই ওগুলো তোমাদেরকে না দেখাইলেও পারবা। সো অযথা ক্লাসের টাইম নষ্ট করে তো লাভ নেই। তাহলে আমাদের হচ্ছে এটা জানার জন্য যে কত ধরনের পাঞ্চুয়েশন আছে, আমাদের ফুল স্টপ আছে, আমাদের কমা আছে, আমাদের সেমিকলন আছে, কোলন আছে, কোলন ড্যাশ আছে। কোশ্চেন মার্কের ভালো নাম, কোশ্চেন মার্কের ভালো নাম কিন্তু নোট অফ ইন্টারোগেশন। এটা অনেকেই জানো না, বাট একটু জেনে রাখো। ধরো তোমাকে কোনো ভাইবা বোর্ডে প্রশ্ন করবে যে চিহ্নটা দেখায় যে এটার নাম কি, তুমি বললা কোশ্চেন মার্ক, আরেকজন বললো নোট অফ ইন্টারোগেশন, তাহলে কিন্তু সে আগায় যাবে। সো এই ছোট ছোট জিনিসগুলো একটু খেয়াল রাখবা। তারপরটা হচ্ছে নোট অফ এক্সক্লামেশন হবে, নোট অফ এক্সক্লামেশন লেখছে ভোট অফ এক্সক্লামেশন, মেজাজটা যা গরম হয়। হ্যাঁ আচ্ছা, নোট অফ এক্সক্লামেশন অথবা এক্সক্লামেটরি মার্ক। তারপর আসছে আমাদের ইনভার্টেড কমা অথবা কোটেশন মার্ক। এখানে দেখো আমার মার্কসগুলো দেওয়া আছে, এগুলার বাংলা মিনিংটা জাস্ট বেসিকের জন্য দিয়ে রাখছি। কারো যদি মনে হয় যে বাংলাটাও একটু জেনে রাখবা, তাহলে একটু জেনে রেখো, কাজে দিবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের ড্যাশ আছে, হাইফেন আছে, অ্যাপোস্ট্রফি আছে, ব্র্যাকেটস অথবা প্যারেনথিসিস আছে, ঠিক আছে, ব্র্যাকেট অথবা প্যারেনথিসিস আছে, অ্যাস্টারস্কিস আছে। অ্যাস্টারস্কিসটা আমি খুব মজা করে একাডেমিকে পড়াই, বাট আপাতত তোমাদের লাগবে না। তারপর হচ্ছে ইলিপসিস ডটস লাগবে না, স্ল্যাশ অবলিক বিকল্প বোঝাইতে বোঝায় লেখো, ইটালিক্সটা একটু বাঁকা করে লিখতে যেটা বোঝায় সেইটা, এগুলো অনেকগুলাই লাগবে না। 16টা দেখাইছি না, আমি 5 থেকে 6টা দেখাবো, 5 থেকে 6টা দেখাইলেই হবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এইচএসসিতে এটা থেকে আসবে না, কোথা থেকে আসবে? এইচএসসিতে না আসলে আমি পড়াইতেছি কেন? হ্যাঁ, সবগুলোর ব্যবহার লাগে। তুমি যদি ভাই একাডেমিকে থাকতা, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে থাকতা, তোমার জানার জন্য সবকিছু লাগে। পরীক্ষায় পারতে হইলে সবকিছু লাগে না, ঠিক আছে। সো পরীক্ষায় পারতে হলে যতটুকু লাগবে এগুলাই দেখাবো, এগুলাই আসবে। জাস্ট এগুলা তোমরা জানো, আমি জাস্ট ছোট্ট করে একটু রিক্যাপ করে দিতেছি। এখন ফুল স্টপের ব্যবহার কই হয়, এটা কি তোমার আমার পড়ানোর কিছু আছে? পড়ানোর কিছু কিন্তু নাই, তারপরেও আমি হচ্ছে পড়াই দিচ্ছি। ফুল স্টপকে বাংলার দাড়ির সাথে তুলনা করা হয়, ঠিক আছে। ফুল স্টপকে বাংলার দাড়ির সাথে তুলনা করা হয়, ঠিক আছে। তার মানে বাংলায় যে সমস্ত জায়গায় দাড়ি ব্যবহৃত হয়, ইংরেজিতে ওই সমস্ত জায়গায় তোমার ফুল স্টপ, ঠিক আছে, ব্যবহৃত হয়, ঠিক আছে। আচ্ছা, আদিল ঝালমুড়ি, ঠিক আছে, চান্স পাও, চান্স পায়ে আমাকে কল দিও, ঠিক আছে। টিএসসিতে কল দিও, বুয়েট, ঢাকা মেডিকেল, ঢাকা ভার্সিটি, যেখানেই চান্স পাও কল দিও, তোমাকে ঝালমুড়ি লাইভে খাওয়াবো, ঠিক আছে। যেখানেই চান্স পাও, যেখানেই পড়ো, কল দিও, ঢাকায় আসলে তোমার ঝালমুড়ি খাওয়াবো নি। তাও এখন আর স্লাইড দিয়ে ঝালমুড়ি খাবো, এটা কেমনে বলি ভাই বলো তো। আজকে নেট এত ভালো কেন? আজকে যে লাস্ট ক্লাস, এজন্য নেট ভালো, ঠিক আছে। এখন ফুল স্টপ আমরা কোন কোন সেন্টেন্সে ব্যবহার করি? আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্সের শেষে আমরা ফুল স্টপ ব্যবহার করি। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এর শেষে আমরা ফুল স্টপটা ব্যবহার করি, ঠিক আছে। আচ্ছা, যেরকম দে রেসপেক্ট দেয়ার প্যারেন্টস, এটা কি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স? এটা কি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স? এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে। যেহেতু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এরপরে কি বসছে? এরপরে ফুল স্টপ বসছে, ঠিক আছে। এরপরে আমাদের ফুল স্টপ বসছে। তারপর গো হোম অ্যাট ওয়ান্স, আমার কি বসছে? এটা আমার একটা অর্ডার দিচ্ছে, এটা আমার একটা অর্ডার দিচ্ছে, একটা ফুল স্টপ বসছে। তারপর আমাদের কি আছে? মে আল্লাহ ব্লেস ইউ, ঠিক আছে। এখানে কি বলছে? ফুল স্টপ বসছে, একটা অপটেটিভ সেন্টেন্স, এখানে ফুল স্টপ বসছে। তাহলে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স বলো, ইম্পারেটিভ সেন্টেন্স বলো, অপটেটিভ সেন্টেন্স বলো, এদের পর আমাদের ফুল স্টপ ব্যবহৃত হয়। এটা ভাই না বোঝার কিছুই নাই। সো এই হচ্ছে ঘটনা। তারপরে আমাদের এই জিনিসটা অনেকে জানো, আবার অনেকে ভুল করো, ঠিক আছে, ঠিক আছে। বাট এগুলা একটু দেখো, ঠিক আছে, যে
উপাধি কিংবা নামের সংক্ষিপ্ত আকার বা কোনো অ্যাব্রিভিয়েশন, উপাধি কিংবা নামের সংক্ষিপ্ত আকার, উপাধি কিংবা নামের সংক্ষিপ্ত আকার কিংবা কোনো অ্যাব্রিভিয়েশন হচ্ছে লেখার সময় আমরা ফুল স্টপ বসে। ঠিক আছে, কিভাবে ফুল স্টপ বসে ভাই আসো আমরা দেখি। যেরকম আমরা যদি বলি জি.বি. শ, ইংরেজি একটা বিখ্যাত সাহিত্যকার, জি.বি. শ, তার মানে হচ্ছে জিতে বোঝায় হচ্ছে জর্জ, জিতে বোঝায় হচ্ছে জর্জ, বিতে বোঝায় হচ্ছে বার্নার্ড। ঠিক আছে, আর শত সই। ঠিক আছে, ইংরেজি একজন কবি, তো এইভাবে জর্জ বার্নার্ড শ এভাবে লেখা আছে। তারপর হচ্ছে এস.টি. কলেরিজ, এস.টি. দিয়ে কি বোঝায়? এসে বোঝায় স্যামুয়েল, টিতে বোঝায় টেইলর। ঠিক আছে, কলেরিজ। তারপর ধরো বিএ, ঠিক আছে, ব্যাচেলর অফ আর্টস। কেউ কিন্তু বিএ পাশ করার আগে, কেউ কিন্তু বিএ পাশ করার আগে বিয়ে করার কথা ভাবিও না। ঠিক আছে, কেউ কিন্তু বিএ পাশ করার আগে বিয়ে করার কথা ভাবিও না। ঠিক আছে, একটা কথা সবসময় মনে রাখবা, জীবনে প্রেম করার মানে প্রেম না করার দুঃখ কিংবা সমস্যা একটা, সেটা কি বলতো? আমি প্রেম করতেছি না, এটা একটা সমস্যা বা দুঃখ, কিন্তু জীবনে প্রেম করার দুঃখ হচ্ছে হাজারটা। ঠিক আছে, না করার দুঃখ একটা, যে তুমি প্রেম করতেছো না বা বিয়ে করতেছো না, আর এই কাজগুলো করলে তোমার দুঃখ হবে হাজারটা। ঠিক আছে, তাই বিয়ে পাশ করার আগে কেউ ভুলেও বিয়ে করো না। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। তো এই হচ্ছে ঘটনা। বিএ মানে হচ্ছে ব্যাচেলর অফ আর্টস, আর হচ্ছে এমএ মানে হচ্ছে মাস্টার অফ আর্টস। তারপর কি এমপি আছে, এমপি বলতে কি বোঝায়? মেম্বার অফ পার্লামেন্ট। এমবিবিএস, দেখো তোমাদের অনেকে ড্রিম ডিগ্রি, তাই না? তোমাদের একটা ড্রিম ডিগ্রি। ঠিক আছে, কি বললেন ভাইয়া? আম্মু শুনলো, তাহলে তো আরো বেশি বেশি বলা উচিত। আন্টি কোনো সময় মানে ছেলে বা মেয়েকে কোনোদিন গ্র্যাজুয়েশন শেষ করার আগে বিয়ে শাদী দেওয়া উচিত না। পড়াশোনা করুক, বিয়ে শাদীর অনেক বয়স আছে। ঠিক আছে, আমরা বিয়ে করবো, এই যে আমরা এই বিয়ে করবো, আমরা এই বিয়ে করবো না। ঠিক আছে, আমরা আগে বিয়েটা করি, তারপরে হচ্ছে বি.এ, আগে বি.এ করবো, তারপরে আমরা বিয়ে করব। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। তারপর হচ্ছে এমবিবিএস। এমবিবিএস তোমাদের অনেকে ড্রিম ডিগ্রি। তো এমবিবিএস এর ফুল ফর্ম কি? ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি। ঠিক আছে, ডাবল ব্যাচেলর, যেটা বিজিবি, বর্ডার গার্ড, বাংলাদেশ। তবে মজার ব্যাপার হচ্ছে ভাই, এই জিনিসগুলা এখন ইউজ করে না, বুঝছো? এই যে প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী, প্রফ লেখে একটা ডট ইউজ করছে, এটা দিয়ে আমাদের কি বোঝাচ্ছে? প্রফেসর বোঝাচ্ছে। এ কে ফজলুল হক, আমি জানি না এ কে মানে কি। তো এই হচ্ছে ঘটনা। ঠিক আছে, তারপরে ইদানিং ক্যাপিটাল লেটার দিয়ে অ্যাব্রিভিয়েশন হয়, কিন্তু ফুল স্টপ ব্যবহার করা হয় না। ঠিক আছে, এই জিনিসটা ফলো করা হয় না। তোমাদের পরীক্ষায় এই কেস থেকে প্রশ্ন আসে নাই। ঠিক আছে, তোমাদের প্রশ্ন হচ্ছে আসে নাই এই কেস থেকে, জাস্ট জেনে রাখো। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। তাহলে ক্যাপিটাল লেটার দিয়ে অ্যাব্রিভিয়েশন হলে কি ফুল স্টপ ব্যবহার করা হয় না। যেরকম ধরো বিবিসি, ব্রিটিশ ব্রডকাস্টিং কোম্পানি না কি জানি একটা, আমার খেয়াল নাই, সিএনএন, ইউনেস্কো, ইউএনডিপি, এগুলা। ঠিক আছে, তাহলে কেস টুটা ক্লিয়ার? কেস টুটা ক্লিয়ার বলো তো? কেস টুটা ক্লিয়ার কিনা একটু বলো তো? এসির টেম্পারেচার কমায় দেই। ঠিক আছে, ক্লিয়ার? এফসি ক্লিয়ার। তো চলো আমরা কেস 3-তে চলে যাই। হ্যাঁ, কেস 3-তে কোনো সংখ্যা রোমান সংখ্যায় প্রকাশিত হলে, রোমান সংখ্যায় প্রকাশিত শব্দের পরে আমাদের ফুল স্টপ বসে। রোমান সংখ্যায় প্রকাশিত শব্দের পর আমাদের ফুল স্টপ বসে। যেরকম চার্লস সেকেন্ড, এটা কিন্তু টু না, চার্লস সেকেন্ড, এখানে কি আমার একটা ফুল স্টপ বসছে। ঠিক আছে, তারপর আমাদের জর্জ ওয়ান, একটা কি বসছে? জর্জ ওয়ান, আমাদের একটা ফুল স্টপ বসছে। ঠিক আছে, তারপর আমাদের কি আছে? হেনরি ফোর, আমাদের একটা ফুল স্টপ বসছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফুল স্টপ। কিন্তু এখানে একটা জানার জন্য, এই জিনিসটা জেনে রাখো, এটা হচ্ছে জানার জন্য। ঠিক আছে, তোমরা জানো, বাট একটু রিক্যাপ করার জন্য। তো কি রিক্যাপ ভাই? এটা কিন্তু জানো, ইন্টারনেট কিংবা ইমেল অ্যাড্রেস লেখার সময় ফুল স্টপ ব্যবহার করা হয়। ঠিক আছে, যে আমার যে ইমেল অ্যাড্রেসটা আছে, ধরো না, আচ্ছা লিখি, সমস্যা নেই, কি আর করবা, আমার ইমেলে এমনিই মেইল আমি চেক করি না ইম্পর্টেন্ট মেইল ছাড়া। সম্পদ b003@gmail.com। আচ্ছা, আমি এই যে লেখাটা পড়লাম, আমি এখানে এইটারে ডট বললাম কেন?
এটার আমরা ফুল স্টপ কেন বললাম না, এইটাই হচ্ছে বেসিক, ঠিক আছে, এইটাই হচ্ছে বেসিক, ঠিক আছে। আচ্ছা, যেরকম ইন্টারনেট কিংবা ইমেল অ্যাড্রেস লেখার সময় আমার কি ব্যবহৃত হয়, ফুল স্টপ ব্যবহৃত হয়। তো এই ধরনের ফুল স্টপকে ডট বলে, এই ধরনের ফুল স্টপকে ডট বলে। যেরকম তোমরা কি এটারে ফুল স্টপ বলো না, www ডট বলো, এটাতে কি বলো, www ডট বলো, ঠিক আছে, mu.edu.bd.com, ঠিক আছে। তারপর কি www.google.com, ঠিক আছে। আচ্ছা বলো তো www এর জনককে, আইসিটি প্রথম অধ্যায়ে আছে www এর জনককে, বলো দেখি কে পারো, www এর জনককে। তারপর কি www.yahoo.com ডট আছে, educationboard.gov.bd আছে, ঠিক আছে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। কি টুইস্টটা ভাই, আমাদের বড় বড় যে শব্দগুলো আছে, ঠিক আছে, বড় বড়, হ্যাঁ টিম বার্নার্স-লি, নোমান হাসান বলছো, আর রিয়াদ, হ্যাঁ ফাল্গুনী সরকার, টিম বার্নার্স-লি সেই। আচ্ছা, তো এখানে ভাই আমার ঘটনা হচ্ছে এই যে ম্যাথমেটিক্স, এইটারে যখন আমি সংক্ষিপ্ত করতেছি, কোনো একটা বড় শব্দ সংক্ষিপ্ত করতেছি, তখন কিন্তু জাস্ট ম্যাথ লিখতেছি, ঠিক আছে। ধরো আমরা এক্সামিনেশন বলতেছি, তখন কিন্তু আমরা শুধু এক্সাম বলতেছি, তখন কি আমি কি কোনো ডট ব্যবহার করতেছি, তখন কিন্তু আমি কোনো ডট ব্যবহার করতেছি না, তখন আমি কোনো ডট ব্যবহার করতেছি না। তো এই বড় শব্দগুলোর ক্ষেত্রে এরকম হয়। আর হচ্ছে ইমেল অ্যাড্রেস লেখার সময় ফুল স্টপটারে আমরা ডট বলি, ফুল স্টপটারে আমরা ডট বলি। যাক, আইসিটি তোমরা পড়ো তাইলে, অনেকে তো আছে আইসিটি যে সাবজেক্ট আছে সেইটাই জানো না। আইসিটি দুই প্রকারের লোক পাওয়া যায়, ঠিক আছে, না তিন প্রকারের। একটা হচ্ছে অ্যাভারেজ, আমাদের মতো যারা একটু হইলেও পড়ে আসছি। আরেক প্রকারের লোক আছে আইসিটি যে একটা বই আছে তারা সেটা জানেই না। আর তৃতীয় প্রকারের লোক আছে, ও আমি তো আইসিটি বইটা পাইছি, আমি বুয়েটে চান্স পেয়ে গেছি, আমি কোডিং করব, কোডিং আমি করব কোডিং, ঠিক আছে। এই হচ্ছে সেভাবে সে বুয়েটের ল্যাবে বসে কোডিং করতেছে। এই আরেক প্রকার লোক আছে। এই তিন প্রকার স্টুডেন্ট আইসিটিতে আছে। আমি খোঁজ করব, ধরো সে হচ্ছে কি করবে, সে নতুন নাম্বার সিস্টেম আবিষ্কার করবে, সে হচ্ছে HTML এর নতুন ট্যাগ আবিষ্কার করবে, ঠিক আছে। এইরকম স্টুডেন্ট আছে। সো আলটিমেটলি মারা ওই দুই ধরনের স্টুডেন্ট খায়। এক ধরনের স্টুডেন্ট যারা হচ্ছে কিছু পড়ে না, আর দুই ধরনের স্টুডেন্ট যারা হচ্ছে বেশি বুঝে, আমি কোডিং করব, ঠিক আছে। তো যারা এরকম করে তারা মারা খায়, আর যারা আমাদের মতো এভারেজ পড়ে আসে তারা মারা খায় না, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। এই যে একজন বলে আইসিটি পরীক্ষা হয় না, আইসিটি পরীক্ষা হয় না, আইসিটি তো মুভি দেখানো হয়, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে ঘটনা। তো এখন আমরা হচ্ছে টাইপ টু হচ্ছে আমাদের কমা নিয়ে, ঠিক আছে। এখন কমা জিনিসটা কি, কমা জিনিসটা হচ্ছে স্বল্পতম বিরতি চিহ্ন। কমা মানে হচ্ছে স্বল্পতম বিরতি চিহ্ন। হ্যাঁ, সাধারণত এক গণনা করতে যে সময় লাগে, এক, ঠিক আছে, যারা হচ্ছে এক গণনা করতে যে সময়টা লাগে, ঠিক আছে, সেটা কি, সেটা হচ্ছে কমা বসে, ঠিক আছে, সেটাতে কমা বসে। এক গণনা করতে যে সময়টুকু লাগে অতটুকু বিরতি দেওয়ার সময় আমাদের কি বসে, কমা বসে, ঠিক আছে। এখন বক্তার বক্তব্য সুস্পষ্টভাবে প্রকাশ করার জন্য কমার একটা বিশেষ ভূমিকা থাকে। মেন কথা কি ভাইয়া জানো, আমি তো ফার্স্ট পেপার দেখাইনি। ফার্স্ট পেপারে আমি পাঞ্চুয়েশনটা প্রত্যেকটা প্যাসেজে ধরে ধরে দেখাই দিই, ঠিক আছে। প্রত্যেকটা প্যাসেজে পাঞ্চুয়েশন ফার্স্ট পেপারে কিন্তু দেখবা এন্ডের আগে কমা আছে। এই এন্ডের আগে কমা পড়ছো তোমরা? এন্ডের আগে কমা, এটা কি ভুল না ঠিক বলো তো? ফার্স্ট পেপার ক্লাসে আমি দেখাই জিনিসগুলা, ঠিক আছে। যেহেতু সেকেন্ড পেপার করাচ্ছি এই জিনিসগুলো দেখানোর সুযোগ নেই। এন্ডের আগে যদি কমা দিই এটা কি ভুল হয়? এন্ডের আগে কমা থাকলে এটাকে কোন ধরনের কমা বলে বলো তো? এন্ডের আগে কমা থাকলে কোন ধরনের কমা বলে? ফার্স্ট পেপারে কিন্তু এই জিনিসটা আছে, ঠিক আছে। ফার্স্ট পেপারে আছে এন্ডের আগে কমা থাকলে সেটাকে কোন ধরনের কমা বলে বলো, ঠিক আছে। এই যে বৃষ্টি সরকার, উল্টাপাল্টা মানুষের নাম নিতে হয় না ভাই, পড়তে আসতো পড়ো, ঠিক আছে। পড়ো নাই, আচ্ছা পড়ো নাই, এটারে বলা হয় হচ্ছে অক্সফোর্ড কমা, ঠিক আছে। এটারে বলা হয় অক্সফোর্ড কমা। একটু নিজেরা ঘাটাঘাটি করিও যে অক্সফোর্ড কমা জিনিসটা কি, ঠিক আছে। অক্সফোর্ড কমা জিনিসটা কি, ঠিক আছে। একটু ঘাটাঘাটি করিও যে বক্তার বক্তব্য স্পষ্ট করতে এই আমরা কমা ব্যবহার করি, ঠিক আছে। তো আসো আমরা হচ্ছে দেখি। এই যে বিখ্যাত উদাহরণ, এখানে প্রস্রাব করিবেন, না করিলে 50 টাকা জরিমানা, না করিলে 50 টাকা জরিমানা,
ঠিক আছে, এখানে প্রস্রাব করিবেন, না করিলে 50 টাকা জরিমানা। এটা হচ্ছে পাঞ্চুয়েশনের সবচেয়ে একটা ঐতিহাসিক এক্সাম্পল। ঠিক আছে, এইটা দিয়েই পাঞ্চুয়েশন মনে রাখতে পারো যে পাঞ্চুয়েশনের কি গুরুত্ব। এখানে প্রস্রাব করিবেন, না করিলে 50 টাকা জরিমানা। ঠিক আছে, না করিলে 50 টাকা জরিমানা, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা উদাহরণ। ঠিক আছে, এই উদাহরণ যদি তুমি মাথায় রাখো তাহলে কমা ব্যবহার করার আগে 50 বার ভাববা যে ভাই একটা কিছু বলছিল। ঠিক আছে, তো এই কমাটা কই হবে বলো? কমাটা কিন্তু এখানে প্রস্রাব করিবেন না, তার মানে জায়গা মতো বিরতি দিতে হবে, তোমার দাঁড়াইতে হবে, যে কোন জায়গায় তুমি থামবা তোমাকে জানতে হবে যে এখানে প্রস্রাব করিবেন না, এতটুকু আমার একটা মিনিং এক্সপ্রেস করতেছে, করিলে 50 টাকা জরিমানা। তো এরকম তোমার যখন আলাদা আলাদা দুইটা মিনিং কনভে করবে তখন সেই মিনিংগুলোকে আলাদা বা সেপারেট করার জন্য মাঝখানে হচ্ছে কমা বসে। ঠিক আছে, মাঝখানে হচ্ছে কমা বসে। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। এই সিলেবাসের বাইরে টেন্স, টেন্স সিলেবাসের বাইরেটা কে বলে? টেন্স সিলেবাসের বাইরে কে বলে? আমি রাইট ফর্ম অফ ভার্বের টেন্স দেখাইছি, পার্টস অফ স্পিচ বা এগুলো হচ্ছে ফার্স্ট পেপারে হালকা পাতলা দেখানো, এগুলো তো সেকেন্ড পেপারে এখন দেখানোর সুযোগ নেই। আমি পার্টস অফ স্পিচ দেখাবো মেডিকেল ব্যাচে দেখাবো কিংবা ভার্সিটি ব্যাচে দেখাবো না, ফার্স্ট পেপার না, আমি শুধু সেকেন্ড পেপারটাই দেখতেছি তোমাদের এই কোর্সে। ঠিক আছে, আচ্ছা ফার্স্ট পেপার ভাইয়া আছেন, রেজা ভাইয়া আছেন, উনি দেখাবেন ফার্স্ট পেপার। তো এখন কমার এইটা হচ্ছে একটা বিশিষ্ট উদাহরণ। ঠিক আছে, উদাহরণ অফ দ্য ইয়ার, আসলেই মনে রাখিও উদাহরণগুলা। তো কোনো বাক্যে আমরা যদি একই শ্রেণীর দুইয়ের অধিক ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজকে পৃথক করি তখন কমা ব্যবহৃত হয়। এইটা একটু মাথায় রাখবা যে একই শ্রেণীর, এই জিনিসটা মাথায় রাখবা, একই শ্রেণীর দুইয়ের অধিক। ঠিক আছে, একই শ্রেণীর দুইয়ের অধিক, একই শ্রেণীর, যেরকম এই যে সালিকুর, মশিউর অ্যান্ড সিদ্দিকুর, এরা কি তিনজন একই শ্রেণীর না? তিনজন কি একই শ্রেণীর না? তিনজন কি একই শ্রেণীর না? একই শ্রেণীর মানে কি? তারা তো তিনজনই মানুষ, তাই না? তারা তিনজনই মানুষ, তাই কি এখানে আমাদের কি বসছে? আমাদের কমা বসছে, আমাদের এখানে কমা বসছে, এখানে কমা বসছে। আচ্ছা, তারপর হি ইজ অ্যান অনেস্ট, পোর অ্যান্ড সিনসিয়ার ওয়ার্কার, এই যে একই জাতীয়, কমা বসছে। ঠিক আছে, আচ্ছা বাংলাদেশ, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান অ্যান্ড নেপাল উইল অ্যাটেন্ড দ্য কনফারেন্স, এরা কি একই জাতীয় না? সবগুলাই কি দেশের নাম না? সবগুলাই কি দেশের নাম? তারা কনফারেন্সে অংশগ্রহণ করবে। ঠিক আছে, তারা কনফারেন্সে অংশগ্রহণ করবে, তাহলে একই জাতীয় হলে আমাদের এদেরকে সেপারেট করার জন্য কমা বসে। আচ্ছা, এই কেসটা তোমাদের জন্য অনেকের জন্য নতুন হইতে পারে, একটু দেখে রাখো, যদিও এটা ফার্স্ট পেপারের জিনিস, বাট একটু জেনে রাখো যে কোনো সেন্টেন্সের একাধিক জোড়া শব্দ থাকলে প্রত্যেক জোড়া শব্দের পরে কমা বসে। মানে কাপল, এই তোমরা অর্গানিক কেমিস্ট্রিতে কাপলিং রিঅ্যাকশন পড়ছো না? ঠিক আছে, কাপলিং রিঅ্যাকশন পড়ছো না? অর্গানিকে মেকানিজম পড়ছো না কাপলিং রিঅ্যাকশনের? এরকম যখন হচ্ছে কাপল, ঠিক আছে, বা থার্মোডিনামিক্সেও কিন্তু থার্মোকাপল একটা টপিক আছে তোমাদের পড়ার কথা। ঠিক আছে, তো এরকম যখন কোনো কিছু জোড়ায় জোড়ায় থাকবে, যখন কোনো কিছু জোড়ায় জোড়ায় থাকবে তখন আমাদের কি বসবে? প্রত্যেক জোড়ার পরে কমা বসবে। যেরকম হাই অ্যান্ড লো, এটা একটা জোড়া, ধনী এবং গরিব, ঠিক আছে না, উঁচু শ্রেণী নিচু শ্রেণী। তারপর কি রিচ অ্যান্ড পুর, এটা একটা জোড়া, এটা একটা জোড়া। অল মাস্ট ডাই, সবারই মরতে হবে, তাহলে কি এটা আমার কি একটা জোড়া? এটা কি আমার একটা জোড়া? এটাও কি আমার একটা জোড়া? এটাও একটা কি জোড়া? তো এরকম জোড়া জোড়ায় আলাদা করতে, জোড়ায় জোড়ার মধ্যে আলাদা করতে বা মাঝখানে বসতে আমরা কি ব্যবহার করি? আমরা কমা ব্যবহার করি। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। ঠিক আছে, অর্গানিকে যে কাপলিং বিক্রিয়া পড়ো নাই, কি আর বলবো, তাহলে তো তোমাদের চেয়ে আমি এখনো ভালো অর্গানিক পারি। তাহলে কি শি ইনভাইটেড দ্য রিচ অ্যান্ড পুর, একই জোড়া। ঠিক আছে, দ্য লিটারেট অ্যান্ড দ্য ইলিটারেট, একই জোড়া। দ্য ল্যান্ডলর্ড অ্যান্ড দ্য ল্যান্ডলেস অফ হিজ লোকালিটি, এই হচ্ছে আমাদের কমার ব্যবহার। তো কমার ব্যবহারের কেস ওয়ানটা কি ক্লিয়ার? ক্লিয়ার থাকলে শুধু সি 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 লিখে দাও। ঠিক আছে, ঠিক আছে, সি 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 সি, ওকে, ঠিক আছে, ওকে। তারপর আমাদের কেস 3, ঠিক আছে, কেস 3টা কি? এটা ন্যারেশনে পড়াইছি, এটা আমি কই পড়াইছি বলো তো? এটা ন্যারেশনে পড়াইছি, প্লাস তোমরাও এটা পড়ে আসছো, এটা পড়ে আসছো যে ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের পরে কমা বসে। ডিরেক্ট স্পিচে আমাদের যে রিপোর্টিং ভার্বের পর আমাদের কি বসবে? কমা বসবে। যেরকম এই যে
এখানে রিপোর্টিং ভার্বটা কই কে বলো তো? সেড, শি সেড আই অ্যাম ইল টুডে, এটা কি আমাদের রিপোর্টিং ভার্ব, আমাদের রিপোর্টিং ভার্ব, আমাদের রিপোর্টিং ভার্ব। ঠিক আছে, শি সেড আই অ্যাম ইল টুডে। ঠিক আছে, তো এই রিপোর্টিং ভার্বের পর আমাদের কি বসতেছে? আমাদের কমা বসতেছে। ঠিক আছে, আচ্ছা, দ্য টিচার সেড দ্য আর্থ ইজ রাউন্ড, তাহলে এখানে কি, এটা কি আমার একটা রিপোর্টিং ভার্ব, এটা রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টিং ভার্বের পরে কি বসে? রিপোর্টিং ভার্বের পর কমা বসে। ভাই বিশ্বাস করো এগুলাই টেস্ট পেপারে আছে, বুঝছো, এতই সহজগুলো আছে। আর কলেজগুলোতে যেগুলাতে বেশি হচ্ছে তোমার কঠিন প্রশ্ন করে, ফার্স্ট পেপারে কিছু মানে ক্রাইটেরিয়া আছে ওইখান থেকে করে। ঠিক আছে, তো তোমাদের জন্য এইচএসসি তে যতটুকু লাগবে অতটুকু, এখন তোমাদের এইচএসসি ফোকাসড। ঠিক আছে, এইটাও ফার্স্ট পেপারের জিনিস, এইটাও ফার্স্ট পেপারে পড়ে আসছি, সেটা হচ্ছে অ্যাপোজিটিভ। এই ফার্স্ট পেপারে অ্যাপোজিটিভের ব্যবহার পড়ছো? অ্যাপোজিটিভ কারা কারা পড়ছো একটু হাত তোলো তো, যে বলো যে ভাইয়া পড়ছি অ্যাপোজিটিভ টপিকটা, কারা কারা পড়ছো বলো যে ভাইয়া অ্যাপোজিটিভ টপিকটা পড়ছি। পড়ছি আর সেরা ওয়েবের পোলাপান অনেক পড়াশোনা করে, পড়ছি, তা তো পড়ছই। হ্যাঁ, তারপর ফেসবুকেও বলছো পড়ছি, আচ্ছা পড়ছি, আচ্ছা ঠিক আছে। তো এই যে ধরো, আচ্ছা অ্যাপোজিটিভ, তো এটার তার আগে ভোগেটিভ কেসটা দেখায়নি, তারপর আচ্ছা অ্যাপোজিটিভ যেহেতু বলে ফেলছি, অ্যাপোজিটিভটাই আগে পড়ায়নি তোমাদের। আসো, তো অ্যাপোজিটিভটা কি ভাই? যে কেস ইন অ্যাপোজিটিভ বা অ্যাপোজিটিভের সাথে কমা বসে। দেখো এইটারে ধরো একটু ঘুরায় বলি আমি, ঠিক আছে? ধরো বললাম রাসেল মাই স্টুডেন্ট is very talented, ঠিক আছে? আচ্ছা, তো এইটা যদি বলি যে রাসেল মাই স্টুডেন্ট ইজ ভেরি ট্যালেন্টেড, ভাই দেখো রাসেলের পর একটু পাম দেওয়ার জন্য বললাম আমার স্টুডেন্ট। ঠিক আছে, রাসেলের পর পাম দেওয়ার জন্য কি বললাম? ঠিক আছে, আমার স্টুডেন্ট। ঠিক আছে ভাই, এখানে যদি ধরো আমার স্টুডেন্ট না বলি, যে রাসেল আমার স্টুডেন্ট না, ভার্ব কি ইজটা ইজি থাকতেছে না, ভার্বের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে এরকম বাক্যের সাবজেক্টের আগে বা পরে কিছু শব্দগুচ্ছ বা ফ্রেজ বসে সেই সাবজেক্টটা সম্পর্কে এক্সট্রা কোনো ইনফরমেশন দিচ্ছে। যেরকম রাসেল সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে মাই স্টুডেন্ট, রাসেল সম্পর্কে একটা পরিচয় দিচ্ছে যে রাসেল আমার ছাত্র। ঠিক আছে, কিন্তু এই অংশটা ভার্ব গঠনে কোনো ভূমিকা রাখতেছে না, তো এই যে অংশটা এই জিনিসটারে আমরা বলবো হচ্ছে অ্যাপোজিটিভ, এখন যেহেতু এটা ভার্ব গঠনে কোনো ভূমিকা রাখতেছে না, এটার আগে একটা কমা দিয়ে এটাকে আলাদা করব, পরে একটা কমা দিয়ে এটাকে আলাদা করব। ফার্স্ট পেপারে ভুরি উদাহরণ হচ্ছে আমাদের এই অ্যাপোজিটিভের। ঠিক আছে, ফার্স্ট পেপার প্যাসেজগুলোতে দেখানো হয়, তোমরাও দেখছো বলতেছো, সো প্যারা নাই। তো এই হচ্ছে ঘটনা। তাহলে কি এখানে একটু ঘুরায় বলছে যে মাই স্টুডেন্ট, ধরো যদি বলতে মাই স্টুডেন্ট ইজ ভেরি ট্যালেন্টেড, হয়তো রাসেলটা তার নামটা আমি এক্সট্রা বললাম। ঠিক আছে, দেখো তারপরে যদি অ্যাপোজিটিভটা বাক্যের লাস্ট শেষে থাকে, ঠিক আছে, অ্যাপোজিটিভটা যদি দাগ আর সোজা হইতেছে না, অ্যাপোজিটিভ যদি বাক্যের শেষে থাকে, ঠিক আছে, তাহলে কেসটা কিরকম হয়? দেখো আই লাইক নজরুল, ঠিক আছে, এখানে আমাদের কি আছে, একটা কমা দিছি, দিয়ে এই অংশটুকু দা রেবেল পয়েন্ট, নজরুল সম্পর্কে আমার একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে কি, দা রেবেল পয়েন্ট। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ঘটনা। তারপর দেখো শাহজাহান দ্য এম্পেরিয়র অফ ইন্ডিয়া, আমি একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি, বিল্ড দ্য তাজমহল। শাহজাহান এই অংশটার জন্য ভার্বের কোনো তোমার কি পরিবর্তন হচ্ছে না, বা ভার্ব যেরকম আছে ওরকমই রয়েছে। তো শাহজাহান দ্য এম্পেরিয়র অফ ইন্ডিয়া বিল্ড দ্য তাজমহল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ঘটনা। কেস 5, তাহলে চলো আমরা এখন কেস 4টা দেখে আসি, যেটা আমাদের বাদ পড়ছে।
ভোকেটিভ কেস পড়ছো না? ছোটবেলায় ভোকেটিভ কেস কারা কারা পড়ছো বলো তো? সম্বোধন কারক বা সম্বোধন পদ। বাংলাতে তোমরা সম্বোধন পদ পড়ছো না কারক? কারক পড়ছো না? কারক বিভক্তি। কারক তো ইন্টারে নাই, কারক আছে হচ্ছে ম্যাট্রিকে আছে, ঠিক আছে? ইন্টারে আছে হচ্ছে সমাস, ঠিক আছে? সমাস ভুলে গেছি। আচ্ছা, ধরো তুমি কাউকে, ঠিক আছে, আমি ভিকারুন্নেসা স্কুলের ছাত্র, আমার নামই ভিকারুন্নেসা ইমা। আরে জেনে ভালো লাগলো, ভিকারুন্নেসা, ও ভিকারুন্নেসা তো নাম একজন, ঠিক আছে? ভিকারুন্নেসা ইমা, আমি তোমার ভাবছিলাম তুমি ভিকারুন্নেসা স্টুডেন্ট। যাই হোক, সরি ফর দ্যাট। তো এখন সম্বোধন পদ বা কারকটা কি, মানে সম্বোধন পদ বা সম্বোধন কারকটা কি? ধরো তুমি কারো নাম ধরে ডাকছো, তুমি আমার নাম ধরে ডাকছো, ধরো আমার নাম না, আমার নাম ধরে নাই ডাকলা, বললা যে নাফিসা কাম হিয়ার, নাফিসা কাম হিয়ার। এখানে নাফিসাকে তুমি কি ডাক দিচ্ছ না? তুমি ডাক দিচ্ছ না। নাফিসা তার কারো নাম ধরে তুমি সম্বোধন করতেছো না। তো যেহেতু কারো নাম ধরে ভাই সম্বোধন করতেছো, সেহেতু এই জিনিসটারে আমরা বলা হয় হচ্ছে ভোকেটিভ কেস অথবা কেস অফ অ্যাড্রেস। ভোকেটিভ কেস অথবা কেস অফ অ্যাড্রেস, ঠিক আছে? ভোকেটিভ কেস অথবা কেস অফ অ্যাড্রেস, ঠিক আছে? তো এরপরে কি, এই জিনিসটাকে বাক্য থেকে আলাদা করতে, বাক্যের আলাদা অংশ মানে বাকি অংশ থেকে আলাদা করতে তোমার কি বসে? কমা বসে, ঠিক আছে? দেখো, উইল ইউ ইট নাও, এতটুকু কাকে বলতেছো? বিপুল। তাহলে বিপুলটা কি? বিপুলটা হচ্ছে এখানে ভোকেটিভ কেস, ভোকেটিভ কেস। তাহলে এর আগে আমার ভাই কি বসতেছে? এর আগে আমাদের কমা বসতেছে, এর আগে আমাদের কমা বসতেছে। তাহলে কি ভোকেটিভ কেস বা কেস অফ অ্যাড্রেস কে বাক্যের বাকি অংশের সাথে আলাদা, বাকি অংশের সাথে আলাদা করতে আমাদের কি বসে? অংশের সাথে আলাদা করতে আমাদের কমা বসে। বাকি অংশের সাথে আলাদা করতে কমা বসে। হ্যাঁ, 9-10 আছে, 9-10 যা পড়ছি সব এখনো মনে আছে, বুঝলাম না। আর ইন্টারনেটটা তো মুখস্থই, কেন যে তো পড়া মনে থাকে, হুদাই মনে থাকে, আসল জিনিস মনে থাকে না। ম্যাট্রিক ইন্টারের পড়া এখনো মাথা থেকে যায় নাই। আচ্ছা, এই ট্যাগ কোশ্চেন ছোটবেলায় পড়ছো না? ট্যাগ কোশ্চেন পড়ছো না? ট্যাগ কোশ্চেন তো পড়ছো, তাই না? হ্যাঁ, ট্যাগ কোশ্চেন পড়ছো। ওই যে বাক্যে লাস্টে একটু ট্যাগ কোশ্চেন, মানে যে আজকে তো খুব গরম, আজকে তো খুব ঠান্ডা, তাই না? এই যে তাই না বলতেছি, আজকে তো খুব ঠান্ডা, তাই না? এরকম তাই না রে বলার জন্য বা এরকম কিছু একটা সিওরিটি হওয়ার জন্য আমরা হচ্ছে ট্যাগ কোশ্চেন ব্যবহার করি। ইংরেজরা অনেক ভদ্রজাতি কথাবার্তায়, তাই তারা ট্যাগ কোশ্চেন ইউজ করে। কিন্তু আমরা বাঙালিরা তো বাঙালি, স্পেশাল প্রজাতি, তাই আমরা বাক্যে এই ট্যাগ কোশ্চেনগুলো ইউজ করি না। এটা একটা লিঙ্গুইস্টিক্সের কমন একটা স্ট্রাকচার, ঠিক আছে? যারা ভবিষ্যতে একটু গবেষণা করবা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কিংবা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন পলিসি থিওরি, তারা এগুলা জানতে পারবা, ঠিক আছে? জানার দরকার নেই। যত কম জানবা তত ইফেক্টিভ জানবা, তত ভালো করবা, ঠিক আছে? বেশি জানলেই যে পরীক্ষায় খুব বেশি পারবা সেটা না, ঠিক আছে? কতটুকু শুদ্ধভাবে জানতেছো এবং কতটা ভালোভাবে জানতেছো, এই হচ্ছে আমাদের ঘটনা, ঠিক আছে? তো চলো, ইট ইজ ভেরি কোল্ড টুডে ইজেন্ট ইট। তাহলে কি আমাদের ট্যাগ কোশ্চেনের পর কমা বসতেছে। এই কি বলি, নোট অফ, আচ্ছা কি বলি, এটা প্রশ্নবোধক বসতেছে ট্যাগ কোশ্চেনের আগে। এই যে ট্যাগ কোশ্চেনের আগে আমাদের কমা বসতেছে বাক্যের বাকি অংশ থেকে আলাদা করতে। ইট ইজ ভেরি কোল্ড থেকে এই অংশটা আমরা আলাদা করব, তখন আমাদের কি হবে? তখন আমাদের কমা হবে, তখন আমাদের কমা হবে। তারপর দেখো, ইউ আর ভেরি বিজি নাও, এই যে বাক্যের একটা অংশ আরেকটা অংশ, এর আগে আলাদা করতে আমাদের কি বসবে? একটা কমা বসবে, একটা কমা বসবে, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা, ঠিক আছে? হ্যাঁ, ট্যাগ কোশ্চেন 9-10 ছিল। ট্যাগ কোশ্চেন আমার মনে হয় কতদিন পর যে আমার এখন কলেজ অ্যাডমিশনে ট্যাগ কোশ্চেন পড়ানো লাগবে। আমি মানে কি আর বলবো ভাই, 9-10 আমার 9-10 পোলাপান এত কম পড়াইছে, আমি পড়াই ইন্টারের পোলাপান। মানে এখন 9-10 জন্য আমার ট্যাগ কোশ্চেনের স্লাইড করা লাগবে, এই হচ্ছে ঘটনা। আচ্ছা, এখন সাধারণত ইয়েস নোর পরে কমা বসে। বাক্যে যদি ইয়েস নো শুরুতে থাকে তখন আমাদের কি বসবে বলতো? কমা বসবে। যেরকম ইয়েস হি উইল ডু ইট, ইয়েসের পর আমাদের কি বসতেছে? কমা বসতেছে। তারপর ধরো আরেকটা বললাম, নো আই ডিড নট কমিট দ্য ক্রাইম, তাহলে কি কমা বসতেছে। এই জিনিসটাও কমন একটা জিনিস, প্লাস ন্যারেশনে দেখাইছি, ন্যারেশনে এই জিনিসটা দেখাইছি। কমা নিয়েই মোটামুটি পড়া আসে।
কমাতে যদি ভুল করো তাহলে পাবে না কোনো ক্ষমা, ঠিক আছে? কমাতে ভুল করলে পাবে না কোনো ক্ষমা, ঠিক আছে? ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। এই কমার ব্যবহার ক্লিয়ার? কমার ব্যবহার ক্লিয়ার? হ্যাঁ, ট্যাগ কোশ্চেন মজার, ঠিক আছে? হ্যাঁ, ক্লিয়ার। তাহলে আসো আমরা সেমিকলন। সেমিকলন থেকে খুব একটা প্রশ্ন আসে নাই, বাট একটু দেখি। কমার থেকে বেশি এবং কম থামার প্রয়োজন হলে, কমার চেয়ে বেশি এবং ফুল স্টপের চেয়ে কম বিরতি থামার যদি প্রয়োজন হয় তাহলে আমরা কি ব্যবহার করব? তাহলে আমরা সেমিকলন ব্যবহার করব। এখন বলবা ভাই দাড়িপাল্লা দিয়ে কি মাপবো? না, তোমার মাপার দরকার নাই, তুমি স্পেসিফিক কিছু রুলস বলে দিব, রুলসগুলো মাথায় রাখবা, তাইলেই হবে। এই জিনিসটাও ফার্স্ট পেপারের জিনিস, যে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স চিনো না? সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে? তারপরে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স বা ক্লজ, এগুলো কিন্তু চিনো, ঠিক আছে? তো এরকম কম্পাউন্ড সেন্টেন্স মানে কি? নিজেই একটা স্বাধীন বাক্য, মানে এই পাশেও স্বাধীন, এই পাশেও স্বাধীন, এদেরকে যুক্ত করতে হবে, ঠিক আছে? তো এখন এই কম্পাউন্ড সেন্টেন্সকে বিচ্ছিন্ন করতে বা এবং ক্লজকে বিচ্ছিন্ন করতে সেমিকলন ব্যবহার করা হয়। যেরকম হি উইল ডাই, এটা একটা সেন্টেন্স, ফর অল মেন আর মর্টাল। এখন দুইটাকে যুক্ত করছি, এখন দুইটাকে যুক্ত করলে মাঝখানে আমাদের কি হবে? সেমিকলন হবে। দেখো তারপরেরটা আমরা দেখি, তিনটা বাক্যকে আমরা যুক্ত করছি। তারপর আমরা তিনটা বাক্যকে যুক্ত করছি। কিরকম যুক্ত করছি ভাইয়া তিনটা বাক্যকে? আসো আমরা একটু দেখি তিনটা বাক্যকে আমরা কিভাবে যুক্ত করছি। দ্য সেরেমনি ওয়াজ ওভার, একটা বাক্যকে সেমিকলন দিয়ে আরেকটা বাক্যের সাথে যুক্ত করছি। দ্য গেস্ট অ্যারাইভড, ঠিক আছে, সেমিকলন দিয়ে আবার অ্যান্ড আই ওয়াজ সিটিং ইন দ্য আউটসাইড। তাহলে কি আমি তিনটা বাক্যকে যুক্ত করছি, তিনটা বাক্যকে যুক্ত করার জন্য আমি সেমিকলন ব্যবহার করছি, তিনটা বাক্যকে যুক্ত করার জন্য আমি হচ্ছে সেমিকলন ব্যবহার করছি। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কেস, ঠিক আছে? কেস 1। এটা দেখবা ফার্স্ট পেপারে ভুরি ভুরি উদাহরণ আছে, ঠিক আছে? ফার্স্ট পেপার দেখাইলে দেখাইতাম, বাট দরকার নাই, যতটুকু দেখতেছো এনাফ। তাহলে কি বিভিন্ন সাবজেক্ট বিশিষ্ট ক্লজকে পৃথক করে দেখানোর জন্য সেমিকলন ব্যবহার করা হয়, ঠিক আছে? কিরকম ভাই? বিভিন্ন সাবজেক্ট বিশিষ্ট ক্লজ কি? উই আর পোর, এটা একটা কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটা কি ইয়েট নট বেগার, কিন্তু আমরা কি মানে ভিক্ষুক না, আমরা গরিব হতে পারি কিন্তু ভিক্ষুক না। তাহলে কি আমাদের একটা সেমিকলন ব্যবহৃত হলো। টু এর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল, ঠিক আছে? মানুষ মাত্রই ভুল, আসলেই ঠিক কথা, মানুষ মাত্রই তোমার কি ভুল, ভুলে ভরাই জীবন। তারপর কি টু ফরগিভ ইজ ডিভাইন, তাহলে মাফ করে দেওয়াটাই ভালো, ঠিক আছে, বা স্বর্গীয় অনুভূতি। তাহলে কি আমার একটা সেমিকলন বসলো। তারপর কি টু রাইস আর্লি ইজ এ গুড হ্যাবিট, একটা সেমিকলন বসলো। টু কিল টাইম ইজ ব্যাড, দুইটাকে যুক্ত করছি, তাই আমরা সেমিকলন ব্যবহার করছি। সেমিকলনের ব্যবহার ক্লিয়ার? সেমিকলনের ব্যবহার ক্লিয়ার? ক্লাস বেশিক্ষণ চলবে না, হাইস্ট 1.5 ঘন্টা চলবে, 1 ঘন্টায়ও শেষ হয়ে যেতে পারে। হে চৌধুরী সাহেব, আমি কি গরিব হতে পারি কিন্তু বড় লোক না, ভাই রে ভাই। হ্যাঁ, ক্লিয়ার, ওকে। তো চলো আমরা এখন কোলনে যাই। কোলনটাও পরীক্ষায় খুব একটা আসে না, এই জিনিসটা তোমাদের ফার্স্ট পেপারে আছে। আর পাঞ্চুয়েশনটা মেনলি ফার্স্ট পেপারটা কেউ ভালোভাবে পড়লে পাঞ্চুয়েশন এমনিই বস হয়ে যায়। তো পাঞ্চুয়েশন ফার্স্ট পেপার যখন প্যাসেজগুলো পড়বা পাঞ্চুয়েশনগুলো খেয়াল রাখবা, ঠিক আছে? পাঞ্চুয়েশনগুলো খেয়াল রাখবা, তাহলেই হবে। আচ্ছা, তাহলে গণনা করতে আমাদের কোলন কোথায় কোথায় বসে? কোলন, ঠিক আছে? কোলন বলতে আরেকটা জিনিস মনে পড়ে গেল, বলো। সিকাম কোলন মলাশয়, এগুলা কি ক্ষুদ্রান্তের অংশে না বৃহদান্ত্রের অংশ? সিকাম কোলন মলাশয়, বায়োলজি পড়াই তোমাদেরকে, আসো। সিকাম কোলন মলাশয় এগুলা কি, কিসের অংশ? ক্ষুদ্রান্তের অংশ না বৃহদান্ত্রের অংশ, বলো। আচ্ছা, এখন গণনা করতে এক এক করে বলে যাওয়ার সময় আমরা কোলন ব্যবহার করি, অর্থাৎ কোনো উদাহরণ দিতে, দৃষ্টান্ত দিতে কিংবা সংখ্যা প্রকাশ করার পূর্বে আমরা কোলন ব্যবহার করি। যেরকম দ্য ডিগ্রিস আর অফ 3 কাইন্ডস, এখন আমি কোলন দিয়ে উদাহরণ দিচ্ছি যে ডিগ্রি 3 প্রকার। এখন কি কি ডিগ্রি ভাই? উদাহরণটা কি কি বলো তো? উদাহরণটা কি কি? পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আমাদের 3 রকমের ডিগ্রি আছে, ঠিক আছে? এই যে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। আচ্ছা আসো, তাহলে কি এক্সাম্পল অফ অ্যাডজেক্টিভস আর, তাহলে কি আমি একটা উদাহরণ দিচ্ছি। পোর, আইডিয়াল, নয়েজি, জাপানিস, ঠিক আছে? জাপানিস স্প্যানিশে বলে হ্যাপোনিস, ঠিক আছে? জাপানিস গুড,
বিউটিফুল এটসেট্রা। ঠিক আছে, তো আমরা কি ব্যবহার করতেছি, আমরা উদাহরণ দিতে কোলন ব্যবহার করতেছি। উদাহরণ দিতে কোলন ব্যবহার করছি। তারপরে দেখো দেয়ার আর টু কাইন্ডস অফ ভয়েস। কি ভয়েস হইতে পারে, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। আরেক ধরনের সিম্পল ভয়েস আছে, সেটা হচ্ছে তোমার কি বলো তো, আরেক ধরনের ক্লাস হচ্ছে মানে ভয়েস হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। আসো, তারপরে আমাদের কোনো ডায়লগ বা ড্রামাতে বক্তার নাম এবং তার কথার মাধ্যমে কোলন বসে। ডায়লগে তোমরা ছোটবেলায় ডায়লগ লিখে আসছো না? ঠিক আছে, ঠিক আছে, তোমরা ওই ডায়লগে কিন্তু কোলন ব্যবহার করা হয়েছে। এক কথায় ধরো বক্তা এবং উদ্ধৃতিকে আলাদা করার জন্য আমরা কি ব্যবহার করি, কোলন ব্যবহার করি। কিরকম কোলন ব্যবহার করি ভাই, আসো আমরা একটু দেখি। এই যে ডক্টর, ডক্টর বললো, একটা কোলন দিলাম। ঠিক আছে, হোয়াটস ইউর প্রবলেম, আপনার সমস্যা কি। তারপর হচ্ছে পেশেন্ট বললো, আই এম সাফারিং ফ্রম কোল্ড অ্যান্ড ফিভার, আমি কোলন ব্যবহার করলাম। ঠিক আছে, এটা তাহলে এটা ডায়লগে তোমরা পড়ে আসছো, এটা তোমরা ডায়লগ কিংবা ড্রামাতে তোমরা পড়ে আসছো। আচ্ছা চলো আমরা সামনে যাই। এই জিনিসটা যারা আইলস রিডিং দিবা, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম আইলস দেবা, আইলসের রিডিং পার্ট, রিডিং পার্টে দেখবো ভুরি ভুরি উদাহরণ আছে। আইলসের রিডিং পার্টে এটা দিয়ে ভুরি ভুরি উদাহরণ আছে, কিংবা রাইটিং যে বইগুলো আছে ওগুলাতেও তোমার হচ্ছে কি হবে বলো তো, এই জিনিসটা আছে। তো এই জিনিসটা একটু শিখে রাখো। প্রথম ফার্স্ট পেপারেও আছে, বাট আইলস রিডিংয়ে বেশি আছে। তো আমার স্টুডেন্টরা শুধু কি ঢাকা ভার্সিটি বুয়েট মেডিকেলেই পড়বে না, তারা এসএটি দিবে, তারা জিআরই দিবে, তারা আরও ভালো ভালো পজিশনে যাবে। তো এই জন্যই তোমাদেরকে একটু হচ্ছে শিখায় রাখতেছি। যেরকম আমাকে এফআরবিডি একটা ছেলে নক দিল সেদিন যে ভাই আমি এসএটি পরীক্ষা দিব, আমি কি কি ভোকাবুলারি পড়বো, আমি জানি না তুমি ক্লাস করতেছো কিনা, বাট এই যে চিন্তাধারাটা এরকম ব্রডার পার্সপেক্টিভে রাখবা। ঠিক আছে, চেষ্টা করবা হায়ার স্টাডিজের জন্য সবসময় বিদেশে যাইতে। আমরা যারা হচ্ছে বিভিন্ন কারণে যাইতে পারি নাই বা যাওয়া হয় নাই ফ্যামিলিগত কারণে, এটা হচ্ছে কাইন্ড অফ দুর্ভাগ্য। বাট তোমাদের যেহেতু সামনে সুযোগ আছে, তোমরা অবশ্যই জিনিসটাকে এক্সপ্লোর করতে পারো। ঠিক আছে, আচ্ছা তাহলে এই জিনিসটা কি, দুইটা বাক্যের মধ্যে দ্বিতীয়টা যদি প্রথমটির ব্যাখ্যামূলক হয়, ঠিক আছে, তার মানে আসো আমি তোমাকে উদাহরণ দেই। হি ইজ এ ম্যান অফ রাফ কন্ট্রাক্ট, তার মানে কি, সে একটা দুর্ব্যবহার করা লোক। ঠিক আছে, এখন এই জিনিসটার ব্যাখ্যা, সে কেন দুর্ব্যবহারকারী লোক, এই জিনিসটার ব্যাখ্যা দিব। এই জিনিসটার ব্যাখ্যা, এই জিনিসটার ব্যাখ্যা দ্বিতীয় অংশে দিব। ঠিক আছে, উই লিভ টুগেদার ইন দ্য সেম হোস্টেল ফর এ লং টাইম। ঠিক আছে, আমি একটা ব্যাখ্যা দিতেছি বা আমি একটা উদাহরণ দিতেছি। ঠিক আছে, আমি একটা ব্যাখ্যা দিতেছি যে কেন দুইটি বাক্যের মধ্যে দ্বিতীয়টি, এই যে দ্বিতীয়টি যদি প্রথম বাক্যের ব্যাখ্যামূলক হয়, ঠিক আছে, যে সে একটা খারাপ ব্যবহারকারী লোক। ঠিক আছে, তো এই হচ্ছে ঘটনা, আমি এরকম ব্যাখ্যা দিতেছি। তো এরকম ব্যাখ্যা যখন দিব তখন হচ্ছে কোলন বসবে, তখন হচ্ছে আমাদের কি বসবে, কোলন বসবে। ঠিক আছে, দেখো হি ইজ ওয়েল নোন টু মি। ঠিক আছে, আমি এখন ব্যাখ্যা দিতেছি। উই স্টাডিড ইন দ্য সেম ক্লাস, এটা হচ্ছে প্রথম অংশের ব্যাখ্যা। তো এরকম যখন প্রথম অংশের ব্যাখ্যা দ্বিতীয় অংশে দিব, প্রথম অংশের ব্যাখ্যা দ্বিতীয় অংশে দিব, তখন এর মাঝে দুইটা অংশের মাঝখানে একটা কোলন বসবে। দুইটা অংশের মাঝখানে হচ্ছে একটা কোলন বসবে। ফ্যামিলি থেকে বাইরে যাইতে দিবে না, এই জন্যই তো ভাই এখনো আসছি, তাই না? এজন্যই তো দেশে পড়ে আছি। ফ্যামিলিতে মা বাবারে দেখার কেউ নাই, আমারই দেখতে হবে, আমি একমাত্র ছেলে, এজন্যই তো আসছি। এই হচ্ছে ঘটনা, এইটাই হচ্ছে করুণ স্টোরি, স্যাড স্টোরি। ঠিক আছে, আচ্ছা এখন এই নিয়মটা ক্লিয়ার কিনা, এইটাই পাঞ্চুয়েশনে একটু তোমাদের লার্নিং ছিল। ঠিক আছে, এইটাই তোমাদের একটু লার্নিং ছিল। তো এইটা একটু আমাকে বলো যে ভাই এইটা হচ্ছে তোমরা ক্লিয়ার কিনা, বলো। হ্যাঁ ক্লিয়ার, ওকে চলো সামনে আগে। তারপর হচ্ছে কোলনের আরেকটা ব্যবহার হচ্ছে সময় লেখার ক্ষেত্রে। সময় লেখার ক্ষেত্রে ঘন্টা বা মিনিটের মাঝখানে আমাদের কোলন বসে। যেরকম এই যে 10:30 AM, 11:30, এই যে এটা হবে কোলন।
ঠিক আছে, এটা হবে কোলন। ঠিক আছে, এই যে দেখছো ঘন্টা এবং মিনিটের মাঝখানে কোলন বসছে, এটা কি 10টা, এটা কি মিনিট, ঘন্টা এবং মিনিটের মাঝখানে কোলন বসে, ঘন্টা এবং মিনিটের মাঝখানে কোলন বসে, ঘন্টা এবং মিনিটের মাঝখানে কোলন বসে। ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার, কোলনের ব্যবহার ক্লিয়ার বলো তো? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা চলো সামনে আগাই আমরা। এখন হচ্ছে কোশ্চেন মার্কের ভালো একটা নাম আমরা শিখে রাখি, সেটা হচ্ছে নোট অফ ইন্টারোগেশন। কোনো ভাইভাতে তোমাকে জিজ্ঞাসা করতে পারে বা বেসিকের জন্য জেনে রাখো যে কোশ্চেন মার্কের আরেকটা নাম কি, নোট অফ ইন্টারোগেশন। এখন সরাসরি ডিরেক্ট কোশ্চেন যখন আমরা বলবো তখন এরপর কোশ্চেন মার্ক বসে, তার মানে প্রশ্নবোধক বাক্য বললে আমাদের প্রশ্নবোধক চিহ্ন বসে, সোজা কথা। আর ইউ হাংরি, তারপর কি ডু ইউ গো টু কলেজ রেগুলারলি, তুমি কি রেগুলারলি কলেজে যাও, তাহলে আমাদের কমা বসে। তারপর কি ডিড শি ব্রেক দ্য গ্লাস, আমাদের কি বসতেছে, আমাদের নোট অফ ইন্টারোগেশন, অথবা আমাদের কি বসতেছে কোশ্চেন মার্ক, সরি কোশ্চেন মার্ক বসতেছে। এটা তোমরা দেখলেই বুঝবা, এটা ছোটবেলা থেকে পড়ে আসছো, জাস্ট তোমাদেরকে একটু রিক্যাপ করাই দিলাম। ঠিক আছে, বাট যেটা তোমাদের অনেকে ভুল করবা, ঠিক আছে, যে আচ্ছা আরেকটা পরে তারপর ভুলেরটাতে চাই, যে ট্যাগ কোশ্চেনের সংযুক্ত, মানে ট্যাগ কোশ্চেনের বাংলাটা হচ্ছে সংযুক্ত প্রশ্ন। ঠিক আছে, জেনে রাখো, বাংলাও একটু জেনে রাখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। তো ট্যাগ কোশ্চেনে কোন স্টেটমেন্টের শেষ অংশে কোশ্চেন মার্ক ব্যবহৃত হয়, ওই যে ইজেন্ট ইট, আরএন্ট আই, এইন্ট আই, এরকম। তারপর এই যে দেখো ইটস ভেরি কোল্ড টুডে, ইজেন্ট ইট কি বসছে আমাদের এখানে, একটা কি বসছে, নোট অফ ইন্টারোগেশন বসছে। কি বসছে বলো আমাদের, নোট অফ ইন্টারোগেশন। নোট অফ ইন্টারোগেশন বসছে, নোট অফ ইন্টারোগেশন বসছে। তারপর কাউস ক্যানট ফ্লাই ইন দ্য স্কাই, ক্যান দে কি বসছে, নোট অফ ইন্টারোগেশন বসছে। তারপর উই ইট রাইস, কমা কি ডোন্ট উই, আমাদের কি বসছে, আমাদের নোট অফ ইন্টারোগেশন বসছে। আচ্ছা এই কেসটা, আচ্ছা এই কেসের পরে দেখাই। তারপর হচ্ছে ডাব্লিউএইচ দ্বারা সূচিত সেন্টেন্স, মানে ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে যদি কোনো কিছু থাকে তখন আমাদের কি বসবে, তখন আমাদের কোশ্চেন মার্ক বসবে। যেরকম ওয়াই ডু ইউ লাভ, এখানে আমাদের কি বসতেছে, একটা কোশ্চেন মার্ক বসতেছে, কারণ কি ডাব্লিউএইচ কোশ্চেন করা হয়েছে আমার। তারপর কি হোয়াট ইজ ইউর নেম, এখানে আমাদের কি বসছে, একটা আমাদের প্রশ্নবোধক বাক্য বসছে। ঠিক আছে, তারপর কি ওয়েন উইল ইউ গো টু ঢাকা, আমাদের কি বসছে, একটা প্রশ্নবোধক বাক্য বসছে। ঠিক আছে, আচ্ছা এগুলা পড়ে আসছো, বাট এই জিনিসটা একটু জেনে রাখো, এই জিনিসটা অনেকেই ভুল করো। ঠিক আছে, যেরকম ইনডাইরেক্ট কোশ্চেন বা ডিপেন্ডেন্ট কোশ্চেনের শেষে জিজ্ঞাসামূলক চিহ্ন বসে না। জিনিসটা কিরকম, এই জিনিসটা সবসময় বাংলা করবা, বাংলা করলে জিনিসটা তোমার কাছে সহজ হবে। যেরকম এটা হচ্ছে বললো, সে জিজ্ঞাসা করলো তোমার নাম কি, সে, তো বাংলা করি আমরা, জিজ্ঞাসা করলো, থুরি কলম এরকম লাগে, তোমার নাম কি, সে জিজ্ঞাসা করলো তোমার নাম কি। এখন ভাই এটা কি, এটা হবে, এই চিহ্নটা হবে না, হবে না, কারণ সে তো জিজ্ঞাসা করলো, তাহলে কি আমার একটা দাড়ি হবে। এখন যদি দাড়ি হয়, দাড়ির সিমিলার কি আমাদের ইংলিশে, আমাদের হচ্ছে ফুল স্টপ। তাহলে সে আমাকে জিজ্ঞাসা করলো আমার নাম কি, হি আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ, তাহলে আমার এখানে কি বসতেছে, আমার এখানে ফুল স্টপ বসতেছে। আসলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আই আস্কড হার, আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি জিজ্ঞাসা করলাম, where she went last year, আমার কি বসতেছে, একটা ফুল স্টপ বসতেছে, আমার লাস্টে একটা ফুল স্টপ বসতেছে। এইটা কি ক্লিয়ার, এইটা ক্লিয়ার কিনা জানাও। এই জিনিসটাই তোমাদের একটু শেখার মতো। ঠিক আছে, এই জিনিসটাই অনেকের অজানা থাকতে পারে। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ক্লিয়ার। তো চলো আমরা সামনে আগাই। আমাদের এরপর কি আছে ভাইয়া, আসো। এরপর আমাদের আছে নোট অফ এক্সক্লামেশন, মানে আশ্চর্যবোধক চিহ্ন। আমরা কি আবেগী জাতি বাঙালি, তো এরকম আমাদের কোনো আকস্মিক
উচ্চারণটা কিন্তু আকস্মিক, আকস্মিক না, ঠিক আছে? উচ্ছ্বাস, উচ্ছ্বাস বানানটা তোমাদের বাংলা শুদ্ধিকরণে আসে, ঠিক আছে? বাংলা যে শুদ্ধ বানান লেখো একটা টপিক আছে সেখানে আসে। তারপর উল্লাস, ভয়, ঘৃণা, তীব্র অনুভূতি প্রকাশ করার ক্ষেত্রে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সের সাথে নোট অফ এক্সক্লামেশন অথবা বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করি। কিরকম ব্যবহার করি ভাই আসো? হাউ নাইস দ্য মুন ইজ, হাউ নাইস দ্য মুন ইজ, তার মানে কি আমি একটা নোট অফ এক্সক্লামেশন ইউজ করলাম। আমি এখানে কি ইউজ করলাম ভাইয়া? আমি ইউজ করলাম হচ্ছে নোট অফ এক্সক্লামেশন, নোট অফ এক্সক্লামেশন আমি ইউজ করলাম। আচ্ছা, তারপর হোয়াট এ নটি বয় ইউ আর, এখানে আমি কি ব্যবহার করলাম? আমি একটা এক্সক্লামেশন ইউজ করলাম, নোট অফ এক্সক্লামেশন আমি ইউজ করলাম, ঠিক আছে? আচ্ছা, আসো আমরা কেস টুতে, যেগুলো খুব সহজ কেস। এই যে এইটা একটা নিয়ম দেখতে পারো, মোটামুটি টেস্ট পেপারে দেখলাম এটা ভালোই আসছে কয়েকটা জায়গায়। তো আমরা জানি যে স্বাভাবিক অর্থে সম্বোধন পদ, ঠিক আছে, ঠিক আছে, স্বাভাবিক অর্থে আমাদের হচ্ছে ভোকেটিভ কেস, এরপরে কমা বসে। ওই যে বললাম না, নাফিসা কাম হিয়ার, তারপর যদি বলো সম্পদ স্ট্যান্ড আপ, এরকম কি আমাদের কি বলো তো কমা বসে, আমাদের কমা বসে, ঠিক আছে? তো তবে ভোকেটিভ কেসের উপর বেশি জোর যদি দেই, বেশি গুরুত্ব দেই বা বেশি জোর দেই, তখন এরপর আমাদের এক্সক্লামেশন মার্ক বসে। যেরকম ও মাই বয়েস, ও মাই বয়েস ডোন্ট মেক আ নয়েজ, ও মাই বয়েস, জোর দিচ্ছি, তার মানে কি আমার মনের কথা বুঝতে হবে, আমি জোর দিচ্ছি, ডোন্ট মেক আ নয়েজ ইন দ্য ক্লাস। তারপর কি কামাল, তার মানে কি আমি যেতে গেছি, ঠিক আছে? ইউ শুড গো হোম অ্যাট ওয়ান্স, তোমার এক্ষুনি বাড়ি যাওয়া উচিত, তার মানে কি আমি এখানে জোর দিতে, ঠিক আছে? আমি এখানে ভোকেটিভ কেজের উপর বেশি জোর দিতে, ঠিক আছে? ভোকেটিভ কেজের উপর বেশি জোর দিতে, ভোকেটিভ কেজের সাথে, আচ্ছা ভোকেটিভ কেসের উপর বেশি জোর দিতে, ঠিক আছে, বেশি জোর দিতে ব্যবহার করতেছে। হ্যাঁ করছি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ঘটনা। না এটা দিয়ে লেখা লাভ নেই, এটা বেশি স্মুথ। ক্লিয়ার? ক্লিয়ার? এটা ক্লিয়ার বলো তো, এটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের কোটেশন মার্ক অথবা ইনভার্টেড কমা, ঠিক আছে? এখন এই জিনিসটা একটু বেসিক আছে, ছোট্ট বেসিক জেনে নাও যে কোনো বক্তার বক্তব্যে বা কারো কোনো অর্থপূর্ণ কথাকে আলাদা করার জন্য বক্তব্যের দুই প্রান্তে যেটা উল্টা কমা দেওয়া হয়, মানে এই যে এরকম এরকম উল্টা কমা দেওয়া হয়, তাকে আমাদের ইনভার্টেড কমা অথবা কোটেশন মার্ক বলে। এখন কোটেশন মার্ক দুই প্রকার, একটা হচ্ছে ডাবল কোটেশন মার্ক আর একটা হচ্ছে সিঙ্গেল কোটেশন মার্ক। এখন একাডেমিকে থাকলে কখন ডাবল ব্যবহার করবা, কখন সিঙ্গুলার ব্যবহার করবা, ঠিক আছে? তখন আমরা কি করব বলো তো, তখন আমি এটা শিখাইতাম একাডেমিকে, বাট এখন যতটুকু দরকার ততটুকুই জেনে নাও যে সাধারণত ব্রিটিশ ইংলিশে আমরা সিঙ্গেল ইনভার্টেড কমা বা সিঙ্গেল কোটেশন মার্ক ব্যবহার করি। তাহলে ডাবলও ঠিক, এইটাও ঠিক, দুইটাই ঠিক। আমরা সাধারণত ব্রিটিশ ইংলিশ, ঠিক আছে, ব্রিটিশ ইংলিশে আমরা কি ব্যবহার করি, আমরা সিঙ্গেল ইনভার্টেড কমা বা সিঙ্গেল কোটেশন মার্ক ব্যবহার করি। যেরকম আই এম এনজয়িং বাংলাদেশ প্রিমিয়ার লিগ নাও, তাহলে কি আমি একটা সিঙ্গেল কোটেশন ব্যবহার করলাম। তারপর কি আবার আমেরিকান ইংলিশে আমরা কি ব্যবহার করি, আমেরিকান ইংলিশে আমরা ডাবল কোটেশন ব্যবহার করি, আমরা ডাবল কোটেশন মার্ক অথবা ডাবল ইনভার্টেড কমা ব্যবহার করি। কিরকম ব্যবহার করি ভাই, দেখো হি ইজ দ্য বেস্ট, দেখো এখানে কি আল হাদিসের একটা কি আছে সূরা, এখানে উল্লেখ আছে আল হাদিসের কি, হি ইজ দ্য বেস্ট অফ ইউ হু রিড দ্য কোরআন হিমসেলফ অ্যান্ড টিচেস আদার্স। এখানে কোরআনের একটা হাদিস দেওয়া আছে, ঠিক আছে, সরি এখানে একটা হাদিস দেওয়া আছে, ঠিক আছে, আল হাদিস অনুসারে এই কথাটা বলা আছে। তাইলে ভাই এখানে আল হাদিস অনুসারে যে কথাটা বলা আছে, আমার এখানে একটা কি দিলাম, কোটেশন মার্ক দিলাম, এখানে একটা কোটেশন মার্ক দিলাম, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কোটেশন মার্কের খেলা। তো কোটেশন মার্কের কয়েকটা কেস আছে, আসো দেখি। তো প্রথম কেস হচ্ছে এই যে ন্যারেশনে ব্যবহার করা হয়,
ন্যারেশনে ব্যবহার করা হয়। মেন কথা হচ্ছে এটা ন্যারেশন ভাই, ন্যারেশন পরে আসলে পাঞ্চুয়েশন আরো সহজ হয়ে যায়। ন্যারেশনটাই মেনলি তুলে দিবে তোমার পাঞ্চুয়েশন হিসাবে। তো ন্যারেশন প্লাস ফার্স্ট পেপার দেখলে এটা আর পড়ার কিছু নাই। তাহলে বাক্যের মধ্যে অন্য কোনো বক্তার প্রত্যক্ষ উক্তি মানে ডাইরেক্ট স্পিচ, ঠিক আছে, ডাইরেক্ট স্পিচ প্রকাশ করতে আমরা ইনভার্টেড কমা ব্যবহার করি, ঠিক আছে। এই যে ইনভার্টেড কমা এবং তার আগে একটা কমা ইউজ করতেছি, সেম অবস্থা। দ্য স্টুডেন্ট সেইট, এই যে একটা ইনভার্টেড কমা আর এটা ব্যবহার করতেছি, ঠিক আছে। আচ্ছা, এটা তোমরা পারবা। তারপর আসো আমাদের কেস 2। আমাদের কোনো সাহিত্যকর্ম, কবিতা, গান, বিশেষ প্রতিষ্ঠানের শিরোনাম, ঠিক আছে, এগুলো উল্লেখ করতে আমরা কোটেশন মার্ক ব্যবহার করি। যেরকম আই হ্যাভ রিড দ্য ম্যাকবেথ অফ শেক্সপিয়ার, আমি শেক্সপিয়ারের কি ম্যাকবেথ পড়ছি, তার মানে কি আমি একটা, এটা আমার একটা সাহিত্যকর্ম। এটা কি ম্যাকবেথটা কি আমার একটা সাহিত্যকর্ম, ম্যাকবেথটা একটা সাহিত্যকর্ম, তাইলে এইটা গেল আমাদের। তারপর কি দ্য সেন্স অফ ডি, এটা কি সেন্স অফ ডি, এটাও একটা কবিতা। তাহলে কি আমার এখানে কি ব্যবহার করতেছি, আমি এখানে আমি কি বলবো বলো, কোটেশন মার্ক ব্যবহার করতেছে, আমি এখানে কোটেশন মার্ক ব্যবহার করতেছি, ঠিক আছে। ওকে, এই ক্লিয়ার? বলো তো ক্লিয়ার কিনা? আর বেশি নাই, আর অল্প একটু আছে, বলো তো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? তাহলে আমরা হাইফেনে চলে যাব। ক্লিয়ার ক্লিয়ার, ওকে, চলো আমরা এখানে চলে যাই। হাইফেনটা কি কম্পাউন্ড বা যৌগিক শব্দ ব্যবহার করতে আমরা হাইফেন ব্যবহার করি। তার মানে আমরা দুই বা ততোধিক ওয়ার্ডকে যুক্ত করতে, দুই বা ততোধিক ওয়ার্ডকে আমরা যুক্ত করতে আমরা কি ব্যবহার করি, আমরা হাইফেন ব্যবহার করি। কয়েকটা জিনিস তোমাদের অ্যাডমিশন ব্যাচে পড়াবো। একটা হচ্ছে নাউনের সময় কম্পাউন্ড কিভাবে গঠন করতে হয় সেটা পড়াবো, আর পড়াবো হচ্ছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। ফার্স্ট পেপারেও হচ্ছে করাইছি, ওইখানে অ্যাডমিশনেও করাবো। তো এখানে দেখো হাইফেনের ব্যবহারটা জাস্ট জেনে রাখো। হি ইজ দ্য কমান্ডার ইন চিফ, তার মানে আমি এখানে যুক্ত করব, কমান্ডার ইন চিফ যুক্ত করব। তাহলে এখানে আমাদের কি হবে, আমাদের এখানে দেখো হাইফেন ইউজ হবে। আচ্ছা, নাওএডেজ, দেখছো নাওএডেজ হাইফেন ইউজ করলাম, লোডশেডিং হ্যাজ বিকাম অ্যান অ্যাকিউট প্রবলেম, ঠিক আছে। তারপর কি দ্য ম্যান ইজ ভেরি আপ টু ডেট, যেরকম তোমরা খুবই আপ টু ডেট, ঠিক আছে, এই জিনিসটা বলা হয়েছে। আসো আরেকটা আমাদের কেস আছে, সেটা হচ্ছে বাক্যের ধরো কোনো লাইন শেষ হয়ে গেছে, ঠিক আছে। এই জিনিসটা আমি এমনি না বোঝাই, এমনি বোঝাই। এই যে একটা পেজ, পরীক্ষার হলে এই কাজটা তোমরা অনেকেই করো, ঠিক আছে, আমিও করি। তো ধরো লিখলাম দ্য নেম অফ আওয়ার, এখানে সি লিখলাম, আর আমার কিছু লেখার জায়গা নাই, তখন আমি কি করব, আমি একটা হাইফেন দিব, তখন আমি একটা হাইফেন দিব, দিয়ে হাইফেন দিয়ে মানে আমার সংযুক্তটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। কান্ট্রি ইজ এজ ডট 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 দিয়ে লিখবো। তাহলে এই যে আমরা জিনিসটা ব্যবহার করছি, এই জিনিসটারই বলা হয় হচ্ছে হাইফেন। হাইফেনের এটা একটা গুরুত্বপূর্ণ রিয়েল লাইফ এক্সাম্পল, এটা কিন্তু তোমার পরীক্ষার হলে কাজে লাগবে। এটা হয়তো বা মানে পরীক্ষায় ডিরেক্ট আসবে না, বাট তোমার এটা কাজে লাগবে। এটা কি রিয়েল লাইফ এক্সাম্পল, এটা রিয়েল লাইফ এক্সাম্পল, এটা একটা রিয়েল লাইফ এক্সাম্পল। আচ্ছা আসো, ক্লিয়ার 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 কিনা একটু বলো, ঠিক আছে, ক্লিয়ার কিনা বলো। হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে। আসো অ্যাপোস্ট্রফি, অ্যাপোস্ট্রফি নিয়ে তোমাদের অনেক কনফিউশন আছে, তো এগুলো একটু আমরা জেনে নিই। অ্যাপোস্ট্রফি জিনিসটা আমরা একটু জেনে নিই। তো অ্যাপোস্ট্রফির বাংলা অর্থ হচ্ছে বর্ণলোপ চিহ্ন। এর বাংলাটা কি, এর বাংলাটা হচ্ছে বর্ণলোপ চিহ্ন, বর্ণলোপ চিহ্ন। এখন ষষ্ঠী বিভক্তি পড়ছো না তোমরা, ষষ্ঠী বিভক্তি পড়ছো না, ষষ্ঠী বিভক্তি কি বলো তো, র অথবা এর, র অথবা এর প্রকাশ করতে আমরা কি ব্যবহার করি, আমরা ষষ্ঠী বিভক্তি ব্যবহার করি, ঠিক আছে। তো এখন আমরা
অ্যাপোস্ট্রফি জিনিসটা হচ্ছে বর্ণলোপ চিহ্ন, অর্থাৎ আমরা কোনো বর্ণটাকে লোপ করে দিব। অ্যাপোস্ট্রফির মাধ্যমে আমরা কোনো বর্ণটাকে লোপ করে দিব। যখন এরকম কোনো বর্ণকে লোপ করব তখন আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করব। এখন পসেসিভ তো পড়ছো তাই না? পসেসিভ কিংবা ষষ্ঠী বিভক্তি র অথবা এর উদ্দেশ্য সাধনে, ঠিক আছে, এই চিহ্ন ব্যবহার করা হয়। কিরকম ভাই দেখো তো, সাধারণত অ্যাপোস্ট্রফি দিয়ে ই এবং এফ কে অপসারণ করা হয়, অর্থাৎ ই এবং এফ এর পরিবর্তে আমরা সাধারণত অ্যাপোস্ট্রফি ব্যবহার করি। আসো আমরা কেস ওয়ানটা দেখি। অ্যাপোস্ট্রফি দিয়ে আমরা কি করতে পারি? এফ বর্ণকে আমরা অপসারণ করতে পারি। যেরকম হি গোজ টু কলেজ 9 o'clock, এখানে ও ক্লক মানে কি ভাই? অনেক ভাইভাতে কোশ্চেন ধরে ও ক্লক মানে কি? ও ক্লক মানে কিন্তু অফ ক্লক। ও ক্লক মানে কি? ও ক্লক মানে হচ্ছে অফ ক্লক। এটা কিন্তু একটু জেনে রাখিও, এটা কিন্তু কাজে দিবে, ঠিক আছে? এটা কিন্তু ভাইভা কিংবা অন্য জায়গায় অনেক কাজে দিবে। ও ক্লক মানে কি? ও ক্লক মানে হচ্ছে অফ ক্লক, ঠিক আছে? আচ্ছা, এইটা ছিল আমাদের একটা ব্যবহার, যে আমরা এফ বর্ণটাকে কি করতেছি? এফ বর্ণকে আমি অপসারণ করতেছি, ঠিক আছে? আচ্ছা, আসো আমরা কেস টুটা দেখি। নাউনের পসেসিভ গঠন করতে পসেসিভ কেস তো আমরা বুঝি, গঠন করতে আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করতেছি। যখন আমাদের পসেসিভটা কি র অথবা এর বোঝাবে, যেরকম কামালের বাবা, যখন আমরা কামালের বাবা বলতেছি, র অথবা এর বলতেছি, কারো ওনারশিপ বোঝাচ্ছি, কামালের বাবা, তখন আমরা কি পসেসিভ ব্যবহার করতেছি, তখন কিন্তু আমরা এই যে অ্যাপোস্ট্রফিটা ইউজ করতেছি, ঠিক আছে? আই লিভ ইন দ্য আঙ্কেলস হাউস, আঙ্কেলের বাসায়, তাহলে কি আমার ভাই ষষ্ঠী বিভক্তি র অথবা এর আসতেছে? হ্যাঁ, ষষ্ঠী বিভক্তি র অথবা এর আসতেছে, তাহলে আমি এখানে কি ব্যবহার করতেছি? অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতেছি। এই হচ্ছে আমাদের কেস টু, ঠিক আছে? এটা খুব সহজ কেস, এটা তোমরা পড়ছো ছোটবেলায়, জাস্ট নিয়মটা তোমাদের একটু বলে দিলাম। অনেক কিছু এরকম আছে প্রত্যেকটা সাবজেক্টেই, ঠিক আছে? যে এই যে অনেকে জানতা না ও ক্লক মানে যে অফ ক্লক, এটা অনেকে জানতা না, ঠিক আছে? তো এটা একটু খেয়াল রাখিও, ও ক্লক মানে হচ্ছে অফ ক্লক। অনেকের মাথায় আসেও নাই যে ও ক্লক মানে কি। তোমাকে একটা ভাইভাতে জিজ্ঞাসা করতে পারে যে ভাই ও ক্লক মানে কি, হতে পারে এটা একটা জব ইন্টারভিউ, ঠিক আছে? ধরো এই যে কথার কথা, তোমরা 24 ব্যাচ না, ধরো এমনও হইতে পারে তোমরা যখন অনার্স পাস করে চাকরির বাজারে ঢুকবা, আমাকে তখন দেখতে পারো যে আমি চাকরির পড়াশোনা মানে পড়াইতেছি, ঠিক আছে? এটা হইতেই পারে, খুবই পসিবল এবং হওয়ার পসিবিলিটি বেশি, ঠিক আছে? সো তখনকার জন্য এখনই বলে দিলাম, যে 5 বছর আগেই বলে দিলাম, তুমি কোনো ভাইভাতে গেলে ও ক্লক মানে তোমাকে অফ ক্লক জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। এখন আমরা অনেক সময় কি করি দেখো তো, অনেক সময় আমরা সাবজেক্ট প্লাস ভার্ব একত্র প্রকাশ করতে ভার্বের এক বা একাধিক বর্ণ লোপ পায় এবং সেখানে আমরা অ্যাপোস্ট্রফি বসে। ভাই কিচ্ছু না, এগুলাই যে আভ মানে কি? আই হ্যাভ, এইটাই বুঝাইছে। তারপর কি? ইউর, ঠিক আছে? এইটাই আমাদের বুঝাইছে। এটা নর্মাল ভাই, এটা রুলস পড়ার চেয়ে এক্সাম্পল মনে রাখবা সবসময়, রুলস পড়ার থেকে, ঠিক আছে, এক্সাম্পল হচ্ছে মনে রাখবা, তাহলে হচ্ছে তোমাদের জন্য ইজি হবে। এক্সাম্পল মনে রাখবে। এক্সাম্পল মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, আসো আমরা কেস 4 দেখি। তারপর হচ্ছে এই যে সেম ঘটনা, ইজ নট অ্যাপোস্ট্রফি দিয়ে ইজেন্টে আমরা কি করতেছি? ইজ নট, ঠিক আছে? ইজেন্ট, ঠিক আছে? আচ্ছা, তারপরে যে ক্যান নটে আমি হচ্ছে লিখলাম কি? কান্ট নটে লিখলাম কান্ট। এই যে আমি দিছি, এই চিহ্নটাকেই বলা হয় অ্যাপোস্ট্রফি। এই চিহ্নটাকে কি বলা হয় ভাইয়া বলো? এই চিহ্নটাকেই বলা হয় অ্যাপোস্ট্রফি। বানানটাও খেয়াল রাখিও, অ্যাপোস্ট্রফি বানানে একটা পি, ঠিক আছে? এখানে একটা পি, অনেকে 2টা পি দাও, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে ঘটনা, ঠিক আছে? চলো সামনে আগে। হাই কি হইলো? স্লাইড শেষ হয়ে গেল? স্লাইড শেষ। এখানেই আমাদের কোর্সের দ্য এন্ড, ঠিক আছে? এখানেই আমাদের কোর্সের দ্য এন্ড,
ঠিক আছে? বলো ভাইয়া, এত অভিযোগ তোমাদের যে ভাইয়া এত বেশি ক্লাস নেন কিনা, এত কিছু নেন কেন, এই এই সেই কত কিছু বলো। দেখো দেখতে দেখতে আমাদের ক্লাস শেষ হয়ে গেল, ঠিক আছে? পুরা পাঞ্চুয়েশন টপিকে কোনো প্রবলেম আছে কিনা বলো। যদি প্রবলেম না থাকে জাস্ট তোমাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো, ঠিক আছে? কয়েকটা কথা বলে আমাদের শেষ কোর্স, আমাদের শেষ সেকেন্ড পেপার কোর্স শেষ, দেখতে দেখতে শেষ হয়ে গেল। তোমাদেরও মিস করব, ঠিক আছে? সামনের সপ্তাহে দেখি একটা পরীক্ষা নেওয়া যায় নাকি। তোমাদের তো 2টা পরীক্ষা নিয়েছি, আরেকটা হচ্ছে নিব। ভাইয়া সিকে রুয়েটের জন্য ইংলিশ কিভাবে ম্যানেজ করব? সিকে রুয়েটের জন্য প্রথমে বলবো ইংলিশটা আপাতত মাথায় নিও না। তোমাকে ভাই আমি একাডেমিকে যা পড়িয়ে দিছি, ঠিক আছে, অতটুকু দিয়ে সিকে রুয়েটের তোমার অনেক অংশ কভার হয়ে যাবে তুমি যদি এতটুকু ভালোভাবে ক্লিয়ার করে রাখো। তুমি আপাতত ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে সময় দাও। যখন তুমি সিকে রুয়েটের তোমার ইংলিশ দরকার হবে, তোমাকে এসিএস থেকেই বলা হবে যে ভাই তুমি এখন ইংলিশ পড়ো, বা তোমাদের ইংলিশ ক্লাস দেওয়া হবে। তো সিকে রুয়েট নিয়ে চিন্তা করিও না, ঠিক আছে? আইবিএ কেমনে পড়বো? আইবিএ পুরো আলাদা একটা জার্নি। আইবিএর জন্য আগে ভাই ভোকাবুলারি ঠিক করো এবং ম্যাথটা ঠিক করো, ঠিক আছে? তাইলেই হবে। তুমি যে ভাই আইবিএ এর কথাটা জানো, এটাই তো অনেক বড় কথা। আমার টাইমে আমি আইবিএ কি জানতাম না, জানো? আমি এখন আইবিএ সামনে দিয়ে গেলে আমার মনে হয় চোখ দিয়ে পানি পড়ে যে আমি আইবিএ যদি আমি জানতাম যে আইবিএ জিনিসটা কি, আমি পরীক্ষা দিলেই আইবিএতে চান্স পেতাম। মানে এরকম অবস্থা ছিল, কারণ আমি ইংলিশ আগে থেকেই পারি, ম্যাথ ওগুলো কোনো ম্যাথই না আইবিএর ম্যাথ। তো মানে আফসোস লাগে। তো আইবিএ যেহেতু জানো, আইবিএতে একটু প্রিপারেশন হয়ে যাবে। আইবিএতে 500-600 পোলাপান হাইয়েস্ট পড়াশোনা করে পরীক্ষা দেয়, ঠিক আছে? প্রথম ক্লাস এবং শেষ ক্লাস লাইভ করলাম, বাহ জোস। অনেকে লাইভ ক্লাস করছো, পুরা জার্নিতে ছিলা, ঠিক আছে? তো এখন আমি লাস্ট তোমাদের জন্য আমার মতো আমি কিছু কথা বলে দিই, একদম A to Z। প্রথমে কথা হচ্ছে ভাইয়া, এই ভিডিওটা যারা একদম লাস্টে দেখবা বা যারা রিভাইজ দিবা তাদের জন্য একই স্ট্র্যাটেজি। প্রথম কথা হচ্ছে ভাইয়া ইংলিশ সেকেন্ড পেপার কিভাবে পড়বো। প্রথম কথা হচ্ছে ভাইয়া আমি ক্লাস যে সিরিয়ালে করাইছি তুমি হচ্ছে সেম সিরিয়ালে করবা, ঠিক আছে? কেন সেম সিরিয়ালে করবা? আমি তো বুঝেই করাইছি কোনটার পর কোন টপিকটা লাগবে, কোন টপিক দরকার সেটা। তো প্রথমে তুমি রিটেনে জোর দিবা। রিটেনে 40 নাম্বার। রিটেনে তোমার কি করবা বলো তো? 2টা যে ক্লাস আছে 2টা ক্লাস করবা। অনেকের ধারণা হচ্ছে ভাই জাস্ট মুখস্থ করবো, বা জাস্ট ভাই মুখস্থ করলে হবে না। তোমাকে আমি লেখা দেখাই দিছি যে কোন লেখাটা ইলজিক্যাল, কোন লেখাটা লজিক্যাল, বা কিভাবে তুমি প্যারাগ্রাফটা লিখবা, কিভাবে ব্রেইনস্টর্মিং করবা, কিভাবে কোহেসিভ ডিভাইস অ্যাড করবা, এগুলা কিন্তু আমি সব হচ্ছে তোমাকে শিখাই দিছি। তো তুমি যদি ভাই ওই ক্লাসগুলো করো, তুমি অন্য 10 জনের চেয়ে এমনিই তোমার লেখা ভালো হবে। ওইখানে আমাদের টার্গেট হচ্ছে 35+। এরপর গ্রামারটা যে সিরিয়ালে করাইছি ওই সিরিয়ালে ক্লাসগুলো আগে করবা, ঠিক আছে? যারা ক্লাস করে ফেলছো তাদের আর দরকার নেই। তারা কি করবা? তারা প্র্যাকটিস শিটটা দুইবার অন্তত রিভাইজ দিয়ে যাবা পরীক্ষার আগে। এখন যারা একদম কিছুই করো নাই, তার আগে আমার ক্লাস করবা। ক্লাস করার পরে প্র্যাকটিস শিটটা দেখবা নিজে পারো কিনা, না পারলে তখন আমার সলভ ভিডিওগুলো দেখবা। আর যারা ক্লাস করছো তারা তো জানোই প্র্যাকটিস শিটে আমি যা করাইছি এর বাইরে কিছুই নাই। তো ওই প্র্যাকটিস শিটটা 2বার সলভ করবা। 2বার সলভ করার পর তোমার যদি মনে হয় যে ভাই আমার আরো পড়া দরকার, তখন তুমি টেস্ট পেপারে যাবে এবং টেস্ট পেপার থেকে বিভিন্ন কোশ্চেন সলভ করবা। আমি যে নিয়মগুলো দেখাইছি এই নিয়মের বাইরে গত বছর একটা বোর্ডেও একটা প্রশ্নও আসে নাই। তোমাদের বেলায় তো আর আসমান থেকে প্রশ্ন আসবে না, সো আশা করতেছি তোমাদের বেলায়ও এগুলাই প্রশ্ন আসবে। সো এই জিনিসগুলো আগে হচ্ছে ক্লিয়ার করো, ঠিক আছে? তাহলে এভাবে পড়বা। এটা হচ্ছে গাইডলাইন তোমাদের জন্য। আর যে কোনো সমস্যা হইলে তো আমি আসি, তোমাদের 2-একটা প্র্যাকটিস শিট দেওয়া বাদ আছে, আমাদের কাজ চলতেছে। তো যেহেতু কাজ চলতেছে এগুলা হচ্ছে আমি দিয়ে দিব। আর এখন হচ্ছে আমি অ্যাডমিশন, আচ্ছা ভোকাবুলারি ভালো একটা কথা বলছো, ঠিক আছে? ভোকাবুলারির জন্য ভোকাবুলারি সিরিজটা কমপ্লিট করবা। ওইটার আরো আপডেটেড ভার্সন আমার যে ইউটিউব চ্যানেলটা আছে আমি রেগুলার দিব, প্লাস গ্রুপেও শেয়ার করে দিব, ঠিক আছে? ওইটার একটু আপডেটেড ভার্সন আনবো। আসলেও কি ভাই আমি না টাইম পাই না, সত্যি কথা বলতে আমি টাইম পাই না। আমি যে খুব একটা, তোমরা আমাকে দেখো আমার সবাই খালি পেইড গ্রুপের ক্লাসেই দেখে, ফ্রিতে যে আমি যা ক্লাস নিব আমার আসলে ভাই সবকিছু মেনটেন করে আমার আসলে ওই টাইমটা হয় না, বুঝছো? সো আমি চেষ্টা করব তোমাদের জন্য ওই ভোকাবুলারিটা নিয়ে আরো সুন্দরভাবে সিরিজটা অর্গানাইজড ভাবে শেষ করে নতুন কিছু অ্যাড করার, ঠিক আছে? এটা হচ্ছে ঘটনা। আর ভোকাবুলারির জন্য মেইনলি যে কাজটা করতে হয়, ভোকাবুলারিটা আসে হচ্ছে ইংরেজি প্রথম পত্র থেকে। তো রেজা ভাইয়া তো পড়াচ্ছি, তো ভাইয়ার ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো। এবং আমি যে তোমাদের সিনোনিম অ্যান্টোনিমের একটা শীট প্রোভাইড করবো, শীটটা জাস্ট দেখিও, তাহলেই আশা করি মোটামুটি হয়ে যাবে। এই হচ্ছে আমাদের টোটাল এসএসসির জন্য কথা। এখন আমি তোমাদেরকে বলি ভাই, এই প্রশ্নটা কেউ প্লিজ করবা না যে ভাই আপনার ক্লাস করলে, আপনার ক্লাসের শীট করলে কি কভার হবে। ভাই তুমি আমার ক্লাস করে তুমি আমাকে বা অন্য কোনো
কোনো জিনিসে তুমি জিজ্ঞাসা করতেছো ভাই কভার হবে কিনা। ধরো তুমি একটা ফিজিক্স ক্লাস করলা, কইরে তুমি একজন টিচারে জিজ্ঞাসা করতেছো ভাইয়া আপনার ক্লাস করলে কি কভার হবে। এই প্রশ্নটা যারা করে তারা আসলে ক্লাসটাই করে নাই, তারা ক্লাসটা না করেই দেখে যে আচ্ছা ক্লাস তো 3 ঘন্টা করাইছে, দেই ভাইয়ারে মেসেজ দিতে তো আর টাকা লাগে না, মেসেজ তো ফ্রিতেই দেওয়া যায়, একটা ফ্রিতে মেসেজ দিই ভাইয়া আপনারটা করলে কভার হবে কিনা। ভাই কোনো টিচার কি চায় তার লেকচারে এমন কিছু বাদ থাকুক যেটা থেকে প্রশ্ন আসুক। ভাই আমার যদি কিছু বাদ থাকে বা আমি তোমাদের একটা এমন কিছু পড়াই নেই যেটা থেকে যদি প্রশ্ন আসে, এটা আমার বদনাম না। তোমরা যেরকম পারবা না, তোমরা তো ছোট ভাই বোনরে বলবা যে ভাইয়া কি পড়ায়, ভাইয়ের থেকে কমন পড়ে নাই, তো আমার কিন্তু বদনাম। তো আমি কি ভাই আমার বদনাম চাইবো কোনোদিন তোমাদেরকে না পড়ে? তো আমার স্লাইডে যা আছে, আমার প্র্যাকটিস শিটে যা আছে এগুলা করো, তোমার এইচএসসির জন্য মোর দেন এনাফ। ঠিক আছে, এখন আসি হচ্ছে অ্যাডমিশনের জন্য। অ্যাডমিশনের জন্য যারা হচ্ছে মেডিকেল ব্যাচে আসো তাদের সাথে তো দেখা হচ্ছেই। মেডিকেলে তোমার A to Z যাবতীয় যা কিছু আছে ইংলিশে সবকিছু আমি দেখবো, ভোকাবুলারি সিরিজ থেকে শুরু করে তোমার যা যা দরকার ভাই সবকিছুই মেডিকেলে পাওয়া যাবে। এত বেশি কন্টেন্ট পাবা ভাবার মতো না। আর স্পেশাল একটা জিনিস পাচ্ছ, সেটা হচ্ছে জিকেই এক্সপ্লানেশন গুলা পাচ্ছ। ঠিক আছে, এই এক্সপ্লানেশন একটা পড়লে তোমার মনে হয় যে 20টার কাজ হয়ে যাবে। ঠিক আছে, 20টা কোশ্চেন সলভ করতে পারবা। তো দেখা যাক ভার্সিটি ব্যাচ কিংবা ইঞ্জিনিয়ারিং ব্যাচগুলোতেও হয়তো তোমাদের সাথে আমারই দেখা হবে, তো সেখানে তো তোমাদেরকে দেখাবই। আর সবশেষে ভাই বলি, এখন তোমাদের যে টাইমটা আছে টাইমটাকে একটু ইউটিলাইজ করো। ঠিক আছে, ইউটিলাইজ কেন করবা বলো তো? ভাই দেখো, এইচএসসি লাইফটা খুব ছোট একটা লাইফ। তুমি সবাই চাই ভাই একটা ভালো ইউনিভার্সিটিতে পড়তে, একটা ভালো একটা জায়গায় পড়তে। তো তুমি যদি ভাই ভালো একটা জায়গায় না পড়তে পারো, ভালো একটা ইউনিভার্সিটিতে না পড়তে পারো, আলটিমেটলি ভাই ইউনিভার্সিটি তেমন যে কিছু ডিফাইন করে সেটা না। তুমি ভাই বিশ্বাস করো, বাংলাদেশে অ্যাডমিশনে হয়তো তোমাদের কাছে অনেকে বলে ওইরকম অনেক অহরহ উদাহরণ আছে যাদের অ্যাডমিশনের মানে সিরিয়াল 1 ডিজিট সিরিয়াল, অর্থাৎ তারা টপ 10-এ ছিল, টপ 20-তে ছিল, টপ 25-এ ছিল, টপ 100-এ ছিল, কিন্তু ভাই সে বুয়েট থেকে ল্যাক খাইতে খাইতে সে পাশ করেই বের হইতে পারে নাই, সে ঢাবিতে ঢুকে সে পড়াশোনাই ছেড়ে দিছে। সো উচ্চ শিক্ষাটা টোটালি তোমার উপর নির্ভর করতেছে। আবার এরকমও মানুষ আছে প্রাইভেটে ভর্তি হয়ে 3 বছরে অনার্স পাস করে সে পিএইচডির জন্য চলে যাচ্ছে, কানাডা নর্থ আমেরিকাতে চলে যাচ্ছে। সো এই জিনিসটা অনেক বড় কিছু না। বাট তোমাদের ভাই এই বয়সে সবাই তো চায় যে একটু ফ্রিতে পড়াশোনা করতে। এই যে এখন টাকা দিয়ে পড়তেছো, ধরো এখানে যারা ক্লাস করতেছো তারা তো ম্যাক্সিমামই আমাদের মতো, মানে আমার মতোই তো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসছো, মধ্যবিত্ত কিংবা উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসছো। এখন তুমি যদি ভাই চিন্তা করো যে আমি এখন পড়াশোনা করব না, আমি ডাক্তার হইতে চাই, প্রাইভেট মেডিকেলে পড়তে তুমি পড়তে পারো, ওখানেও মেরিটের ব্যাপার আছে, বাট প্রাইভেট মেডিকেলে পড়তে আলটিমেটলি তোমার প্রায় 40 লাখ টাকা লাগে। ঠিক আছে, 40 থেকে 50 লাখ টাকা লাগে তোমার হচ্ছে 6 বছরে। ওইটা থেকে পাশ করে বেরোয় তোমার লাইফের কোনো নিশ্চয়তা নাই। ডাক্তারদের কি অবস্থা দেখতেছো, তুমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং পড়বা, 10 থেকে 15 লাখ টাকা টিউশন ফি লাগবে। তুমি ফ্রিতে পড়তে পারতেছো, সরকার তোমাকে ফ্রিতেই এক প্রকার পড়াচ্ছে, তাহলে তুমি এই অপরচুনিটিটা কেন নিবা না? ঠিক আছে, এই টাকাটা তুমি জমায় রাখো, জমায় রেখে তুমি হয়তো বিদেশ যাওয়ার সময় তুমি আইএলটিএস এর কোচিং করলা কিংবা আরো অনেক এক্সট্রা কষ্ট থাকে সেগুলা করলা। বাপ মার উপরে প্রেশার দেওয়ার কি দরকার? আর এই যে এই বয়সে এসে কিন্তু সবারই ইচ্ছা করে যে বাবা মাকে কিছু কন্ট্রিবিউট করব, ফ্যামিলিতে কিছু কন্ট্রিবিউট করব। এই যে আমার ক্ষেত্রে ধরো আমিও কিন্তু সেম কাজটাই করতেছি, আমার কিন্তু সবকিছুই করা লাগতেছে, ক্লাসও করতেছি, ক্লাস করাচ্ছিও, সবকিছুই করতেছি, বাট দিন শেষে কিন্তু হ্যাপি আছি। তো একটা ভালো জায়গায় আসো, ভালো একটা জায়গায় চান্স পাও, দেখবা লাইফটা হয়তো ম্যাসিভ চেঞ্জ হবে না। এখন মারা ভাই সবাই খাবে, তুমি বুয়েটে গেলেও মারা খাবা, তুমি প্রাইভেটে গেলেও মারা খাবা, কিন্তু তুমি তো মারাটা খাইতেছো কিসে? বুয়েটে যায় মারা খাইতেছো। অনেকে বলে না আরে মার্ক জুকারবার্গ তো ড্রপ আউট। এই বেটা, মার্ক জুকারবার্গ হার্ভার্ডের না এমআইটি ড্রপ আউট, আর তুই বেটা ঢাকা কলেজের ড্রপ আউট। দুইজনের মধ্যে তো তফাৎ আছে। তুমি আগে সেই লেভেলটা অ্যাচিভ করো, অ্যাচিভ করার পরে তুমি যদি মনে করো কিছু হবে, তুমি পড়াশোনা করবা না কি করবা, চয়েস ইজ ইয়োর্স, লাইফ ইজ ইয়োর্স, চয়েস ইজ ইয়োর্স। অনেক মানুষ আছে যারা পরবর্তীতে ভার্সিটিতে পড়ে না বা যে কোনো একটা বিজনেস করতেছে বা যাই করতেছে তাদের মতো করতেছে। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। তো এই হচ্ছে কথা, সবার জন্য অনেক শুভকামনা রইল। আর সামনের দিনে কি হবে এটা না কেউ কিছু বলতে পারে না। ঠিক আছে, এই যে আমি বলতেছি আমি সামনে ভবিষ্যতে কি করবো এটাকে আমি বলতে পারি? আমি কালকে কি করবো, আগামী কালকে কি করবো সেটা কিন্তু বলতে পারি না। আমি যদি চিন্তা করি যে আমি কিন্তু মানে এসএসসি যখন দিছি বা ইন্টারেও যখন পড়ছি, আমি কিন্তু কোনোদিন ভাবি নাই যে অনলাইনে এসে আমি ইন্টার স্টুডেন্টদেরকে পড়াবো, বাট লাইফ আমার এই জায়গায় নিয়ে আসছে। ঠিক আছে, এখন পড়াইতেছি, আর 5 বছর পরে আমার লাইফে কি হবে হয়তোবা আমি ভাবতেও পারতেছি না। তোমাদের ক্ষেত্রেও সেম ভাই। ঠিক আছে, যে কি যে হবে ভাবতে পারতেছি না। হয়তো আমার
অন্য দিকে অনেক কিছু ইচ্ছা ছিল, বাট ওই দিকগুলো আমার হয় নাই। কিন্তু উপরওয়ালা আমাকে আমার পরিশ্রমের দাম ঠিকই দিছে, পরিশ্রমের দাম আমাকে এত বেশি দিছে, কোনো না কোনো দিক দিয়ে অনেক বেশি দিছে। ঠিক আছে, হয়তো এক দিক দিয়ে আমি কোনো কিছু একটা পাই নাই, বাট ওই জিনিসটা আমাকে উপরওয়ালা অনেক দিক দিয়ে ফিরাই দিছে, এবং আমি অনেক কিছু আমি তোমাদেরকে বলি, তুমি যেটার জন্যই পড়াশোনা করো সৎভাবে পরিশ্রম করো, নিজের কাছে নিজে সৎ থাকো, নিজের পরিশ্রমটা ঠিকভাবে করো, নিজের কাছে নিজে সৎ যদি থাকো। ধরো তোমার বুয়েটে ইচ্ছা, তুমি বুয়েটে চান্স পাইলা না, তুমি রুয়েটে চান্স পাইলা, তুমি তাও পাইলা না, তুমি এনইসিউতে পাইলা, বাট তোমার এই যে পড়ার হ্যাবিটটা গ্রো হবে, প্লাস তোমার মধ্যে যে একটা আত্মবিশ্বাস গ্রো হবে, এটা দিয়ে তুমি লাইফে অনেক কিছু যাইতে পারবা। আর এরকমও ভাই অনেক ঘটনা আছে, বুঝছো, যে তুমি কোনো জায়গায় চান্স পাচ্ছ না, বাট তুমি আলটিমেটলি জীবনে ভালো করতে পারো, তোমার যদি ওইরকম সৎ উদ্দেশ্য থাকে, সৎ যদি তোমার মন মানসিকতা থাকে, এবং তোমার ইচ্ছাটা অবশ্যই ভাই সৎ হইতে হবে। ঠিক আছে, আমি তোমাকে ছোট্ট একটা এক্সাম্পল দিই। আমি আগে যে জায়গায় থাকতাম গাজীপুরে, তো গাজীপুরে আমাদের দোতলায় একটা ভাইয়া ছিল, ভাইয়াটার নাম নিব না, ভাইয়াটা দুইবার মেডিকেলে দিছে, মেডিকেলে হয় নাই। ঠিক আছে, সে মেডিকেল ছাড়া কোনো জায়গায় পড়বে না, তার আর্থিক অবস্থাও অতটা ভালো ছিল না। এখন সে তারপর যে নর্থ সাউথে ভর্তি হইলো, আরে সে নটর ডেমে পড়ছে, সে নর্থ সাউথে পড়তেছে, মানে সে সমাজে মানে তারে কেউ কোনো দাম দেয় না। সে মনে হয় 3.5 বছর 4 বছর দেখতে দেখতে চলে গেল, আমরা ইন্টারে উঠলাম, নটর ডেমে চান্স পেলাম, ওমা সে দেখি জার্মানিতে চলে গেছে। জার্মানিতে যায় সেদিন দেখলাম দেশে আসছে, মাস্টার্স করা শেষ, হয়তো সে পিএইচডি পার্সিউ করবে। তাইলে দিন শেষে তার যে বন্ধুটা বুয়েটে পড়ছে তার চেয়েও কিন্তু সে ভালো একটা পজিশনে গেছে। কারণ কি, আমি তো ভাই দেখছি তার পরিশ্রমটা কতটা সৎ ছিল, তার পরিশ্রমটা কতটা ডেডিকেশন ছিল। হয়তো উপরওয়ালা তাকে ডাক্তার হিসাবে সম্মানিত করতে চায় নাই, তাকে ইঞ্জিনিয়ার হিসাবে সম্মানিত করতে চাইছে। উপরওয়ালা তোমাকে কোনটা দিয়ে সম্মানিত করতে চাইবে এটা তুমি ভাই জানো না, এটা আমিও জানি না। ঠিক আছে, এজন্যই লাইফটা এতটা সুন্দর বা এতটা আইরনিময়। তাহলে এই হচ্ছে আমাদের ঘটনা। তো আর কথা না, আর কি কোনো প্রশ্ন আছে কারো? আর কোনো প্রশ্ন থাকলে আমি জাস্ট 2 মিনিট তোমাদের প্রশ্নগুলা নিব। ঠিক আছে, কোনো ব্যক্তিগত প্রশ্ন না, পড়াশোনা রিলেটেড প্রশ্ন। আমি গাজীপুরে গই থাকতাম, এটা জেনে তোমার কিছু হবে না, ওই জায়গায় যাই তুমি জাদুঘর বানাবো না। অবশ্যই তোমাদের জন্য দোয়া থাকবে। তোমাদের সাথে আমার একটা ম্যাসিভ চ্যালেঞ্জ ছিল। ঠিক আছে, আচ্ছা, ভার্বের শর্ট ফর্মটা তুমি একাডেমিক রাইটিং, প্যারাগ্রাফ কিংবা লেটার এগুলাতে লিখবা না, কিংবা অন্য জায়গায় লিখতে পারো। ঠিক আছে, আইবি এর গাইডলাইন দেন, আইবি এর জন্য যে কোনো একটা প্ল্যাটফর্ম ফলো করো, ইংলিশটা ভালো মতো পড়ো, ভোকাবুলারিটা পড়ো, 9-10 ম্যাথ, যে কোনো একটা কোশ্চেন ব্যাংক আগে দেখো, হইতে পারে মেন্টরসের, ক্যাপস্টোনের, এগুলা দেখো। ঠিক আছে, এগুলা ইঞ্জিনিয়ারিং ব্যাচে আমার চাইলে থাকবো, না চাইলে থাকবো না, তোমাদের চাওয়ার উপরে। তোমরা চাইলে অবশ্যই থাকবো, কেন থাকবো না? ইউনিভার্সিটিতে ইংলিশটা লাগবেই, অন্য সাবজেক্ট যদি দেই। আচ্ছা, ইউনিভার্সিটিতে ইংলিশটা লাগবে, ঢাবিতে তোমার হচ্ছে ম্যাথ কিংবা বায়োলজির পরিবর্তে চতুর্থ সাবজেক্টের পরিবর্তে ম্যাথ অথবা ইংলিশটা দাগাইতে পারবা। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। আর ইউনিভার্সিটিতে উঠো, দেখা সাক্ষাৎ হবে। আইবিএ কি? আইবিএ হচ্ছে ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, বাংলাদেশের সবচেয়ে ভালো বিজনেস স্কুল, যেখানে শিখায়। হয়তোবা ভবিষ্যতে আমাকেও দেখতে পারো আইবিএতে, মানে এমবিএতে আমাকেও দেখতে পারো, হয়তো আমিও থাকতে পারি এমবিএতে। ভার্সিটি ব্যাচ কবে থেকে শুরু হবে? এইচএসসির পরে শুরু হবে। আচ্ছা, আইএলস রাইটিং বাজে হচ্ছে, আইএলস এর প্রিপারেশন নিতে হবে, প্রিপারেশন না নিলে হবে না। ভাইয়া কিভাবে রিভিশন দিবে? এই যে ভাইয়া বললাম, এইভাবে রিভাইজ দিবা। ফার্স্টে আমার লেকচার স্লাইডটা পড়বা, নোটটা পড়বা, তারপরে প্র্যাকটিস শিটটা দেখবা। ঠিক আছে, জি ভাই, দেখা হবে একদিন। আচ্ছা হ্যাঁ, বুদ্ধিমানের কাজ হবে, 6 থেকে 700 পোলাপান হাইয়েস্ট প্রিপারেশন নেয়, আর আইবি এর একটা ফিউচার আছে, আইবিএতে পড়লে একটা ভালো ফিউচার আছে। ঠিক আছে, পার্ট বি, আচ্ছা পার্ট বি কম্পোজিশনের উপর প্রথমেই 2টা ক্লাস নিয়েছিলাম। ঠিক আছে, এইটা খুঁজবো তুমি একটু। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং ব্যাচ কবে? চতুর্থ সাবজেক্ট তো বায়োলজি। হ্যাঁ, আচ্ছা, অবশ্যই দোয়া করতেছি তোমাদের জন্য, অনেক অনেক দোয়া থাকলো, তোমরা এইচএসসি পরীক্ষাতে অনেক ভালো করো। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। তো আমার জন্যও দোয়া করো, হয়তো আবার তোমাদের সাথে বেঁচে থাকলে, সবকিছু ঠিকঠাক থাকলে মেডিকেল ব্যাচ কিংবা অন্যান্য ব্যাচগুলোতে দেখা হবে। তাহলে আজকে এই পর্যন্ত। আরেকটা কথা, আমি আজকে 6টা কিংবা 7টার দিকে তোমাদেরকে গ্রুপে একটা পোস্ট দিব। তোমরা আমার সাথে তোমার যতটুকু কমিটমেন্ট ছিল, আমি পুরা কমিটমেন্টটুকু পালন করছি। ঠিক আছে, এরপরেও তোমাদের আমার পুরা কোর্সটা কেমন লাগছে অনেস্ট রিভিউ দিবা। ভাইয়া বলছি দেখে যে মানে বাড়াই বলতে হবে তা না, তোমার ঠিকঠাক মতো সব বুঝতে পারছো কিনা, কিংবা তোমাদের কোনো প্রবলেম আছে কিনা, বা আমার এই পর্যন্ত তোমাদের সাথে কমিটমেন্ট ছিল, এরপরেও তোমরা আমার কাছ থেকে কি কি চাও ওই পোস্টে একটু লিখে দিও। ঠিক আছে, এখন ভাই এভাবে যদি কমেন্ট যদি হচ্ছে
পড়তে থাকি তাহলে ভাই আসলে সারাদিনেও শেষ হবে না। তাহলে ভালো থাকো সবাই, সবাইকে একটা বিগ স্যালুট, সবার জন্য আমার একদম মন প্রাণ থেকে হচ্ছে দোয়া, ঠিক আছে? সবাই অনেক ভালো করো, ভাইয়ের জন্য দোয়া করো। তো দেখা হবে আবার কোনো অন্য ব্যাচে। বাই বাই। তাইলে ঠিক আছে, ঠিক আছে, বাই বাই। FRB24 বাই বাই। তোমরা সবাই A+ পাও, তোমরা সবাই ভালো করো। আসসালামু আলাইকুম।